দেখতে পাচ্ছি চ্যাপ্টারের নাম কি রে? যে চ্যাপ্টার এমসিকিউ করবো এখন, ভ্যালুয়েশন অফ প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড জিএসটি। এই সব কটা মিলিয়ে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে? কি বললাম? ভ্যালুয়েশন অফ প্রিন্সিপাল, চ্যাপ্টারের নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড জিএসটি। জিএসটি তো আমাদের হয়ে গেছিল, মনে আছে জিএসটি হয়ে গেছিল, এমসিকিউ তো হয়নি। ওইগুলো পড়ো, ভ্যালুয়েশন অফ প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড জিএসটি, এটা নিয়ে হচ্ছে। তো দেখ, এক একটা করে এমসিকিউ পড়াচ্ছি এবং বোঝাচ্ছি, একটা করে এমসিকিউ পড়াচ্ছি এবং বোঝাচ্ছি, সেটা এমসিকিউ। দেখ, প্রথম এমসিকিউ কি বলছে, যাদের ইংলিশ বুঝতে অসুবিধা বাংলা দেখেই পাশে বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট বিলংস টু ভ্যালুয়েশন অফ প্রিন্সিপাল। আচ্ছা, বলছে এর মধ্যে কোনটা ভ্যালুয়েশন অফ প্রিন্সিপালের মধ্যে আসে না। তাহলে আগে তোকে লেখাই, নোট খাতা বের কর, খাতা বের কর, ভ্যালুয়েশন অফ প্রিন্সিপালের মধ্যে কি কি আসে লেখ। ঠিক আছে, এটা তো জেনে রাখা দরকার, ভ্যালুয়েশন অফ প্রিন্সিপালের মধ্যে কি কি আসে। লিখছি, হ্যাঁ, লেখ আমার সঙ্গে সঙ্গে, ভ্যালুয়েশন অফ প্রিন্সিপাল, ভ্যালুয়েশন অফ প্রিন্সিপালের মধ্যে কি কি আসে এক একটা করে লেখাচ্ছি। লেখ, নাম্বার ওয়ান লেখ, হিস্টোরিক্যাল কস্ট। নাম্বার ওয়ান কি লিখলাম? হিস্টোরিক্যাল কস্ট। ঠিক আছে, তাহলে কেউ যদি বলে ভ্যালুয়েশন অফ প্রিন্সিপাল কি কি আছে, প্রথম পয়েন্ট হিস্টোরিক্যাল কস্ট, সেকেন্ড পয়েন্ট লেখ কারেন্ট কস্ট, সেকেন্ড লেখ কারেন্ট কস্ট। এই কারেন্ট কস্টের আরেকটা নাম হচ্ছে কি বলতো, রিপ্লেসমেন্ট কস্ট, এরই আরেকটা নাম রিপ্লেসমেন্ট কস্ট। তিন নম্বর লেখ রিয়ালাইজেবল ভ্যালু। চার নম্বর লেখ, চার নম্বর লেখ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে বুঝতে পারলি, এই চারটেই থাকে। তাহলে তোকে যদি বলে, বলো ভ্যালুয়েশন অফ প্রিন্সিপালের মধ্যে কি কি আসে, এই চারটে, চারটে বাইরে কিছু আসে না। কি কি বললাম একবার জাস্ট রিড করে নেই, হিস্টোরিক্যাল কস্ট, কারেন্ট কস্ট, রিয়ালাইজেবল ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু, চারটেই আসে। তাহলে বলতে পারি ভ্যালুয়েশন অফ প্রিন্সিপালের মধ্যে চারটে পয়েন্টই আসে, চারটের বাইরে অন্য কোনো আইটেম আসে না। ঠিক আছে, লেখা হয়েছে প্রত্যেকে, দেখে নে। তারপরে আমরা পড়বো, আমরা পড়তে পড়তে এরপরে পড়বে কাকে বলে গুলো পড়ে নেবো একবার। ঠিক আছে তো, আগে এক একটা করে এমসিকিউ দেখি আর বলছি। তাহলে তাহলে বলা অ্যান্সারটা কি হবে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট বিলং, বলছে এর মধ্যে কোনটা আসে না। হিস্টোরিক্যাল কস্ট আসে, রিয়ালাইজেবল ভ্যালু আসে, প্রেজেন্ট ভ্যালু আসে, আসে না কোনটা? ফিউচার। কারেক্ট অ্যান্সার হবে কি ফিউচার ভ্যালু। বোঝা গেল? বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে নিবি, বুঝিয়ে দেবো সব ধরে ধরে। চার নম্বরটা, এই চার নম্বরটা কি ছিল বল? ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, চার নম্বর প্রেজেন্ট ভ্যালু, চার নম্বর ছিল প্রেজেন্ট ভ্যালু। হয়ে গেল। দু নম্বর কোশ্চেনটা পড়বো, হ্যাঁ, দু নম্বর কোশ্চেনটা মনোযোগ সহকারে পড়বো। দ্য অ্যাকাউন্টিং, বলছে দ্য অ্যাকাউন্টিং কনসেপ্ট উইথ হুইচ দ্য হিস্টোরিক্যাল কস্ট, ঠিক আছে, ইজ কনসিস্টেন্ট ইজ দ্য, ঠিক আছে তো? তো বলছে, মানে কি বলতে চাই জানিস, সেই লাইনটার মানে আমি বুঝিয়ে দিচ্ছি, চিন্তা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে আমরা তো অ্যাকাউন্টিং প্রিন্সিপাল চারটে পড়লাম, একটা হিস্টোরিক্যাল কস্ট, একটা তোর রিয়ালাইজ, তাই না, একটা কি বলে রিয়ালাইজেবল ভ্যালু করলাম, একটা কস্ট কনসেপ্ট করলাম, একটা বললাম একটা কস্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে তোর কারেন্ট কস্ট, যেটাকে আরেকটা বলেছিলাম প্রেজেন্ট ভ্যালু, এই চারটে পড়েছিলাম। বলছে দ্য অ্যাকাউন্টিং কনসেপ্ট, কোন অ্যাকাউন্টিং কনসেপ্ট করো হুইচ দ্য হিস্টোরিক্যাল কস্ট, হিস্টোরিক্যাল কস্টে কোন অ্যাকাউন্টিং কনসেপ্ট ফলো করা হয় বলে দিচ্ছি, মনে রাখবি কস্ট কনসেপ্ট। তাহলে দৃশ্যভঙ্গির সঙ্গে সঙ্গে এখানে লিখে রাখবি, তাহলে সুবিধা হবে বাড়িতে যখন পড়বি। এই হিস্টোরিক্যাল কস্টের ব্যাকেটে লিখে রাখবি কস্ট কনসেপ্ট ফলো, তাহলে তো সুবিধা হয়ে গেল একসঙ্গে, দুটো এমসিকিউ একসঙ্গে হয়ে গেল। বুঝতে পারলি কি বললাম? এর পাশে লিখে রাখ কস্ট কনসেপ্ট ফলো, মানে মাথায় রাখলো কি বললাম? এই যে হিস্টোরিক্যাল কস্ট লেখা আছে না, হিস্টোরিক্যাল কস্টের ব্যাকেটে লেখ কস্ট কনসেপ্ট, ব্যাকেটে লেখ কস্ট কনসেপ্ট। মানে তোকে যদি বলা হয় হিস্টোরিক্যাল কস্টে, আমরা আপনাদের অ্যাকাউন্টেন্সির একটা কনসেপ্ট পরের ক্লাসে করাবো, অ্যাকাউন্টিং কনসেপ্ট, ঠিক আছে, পরের ক্লাসে করাবো অ্যাকাউন্টিং কনসেপ্ট। যদি বলা হয় হিস্টোরি, তুমি যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, চারটে প্রিন্সিপাল বললে, বলো হিস্টোরিক্যাল কস্টে অ্যাকাউন্টিং এর কোন কনসেপ্ট ফলো করা হয়? কস্ট। আমরা পড়বো এরপরে, আবার এর পরের কোশ্চেনে হয়তো পড়বো হিস্টোরিক্যাল কস্ট কাকে বলে। ঠিক আছে, তাহলে বুঝতে হবে ব্যাপারটা। এখানে বসিয়ে আমি
মুখস্থ করে দিচ্ছি। 3 নম্বর কি বলছে, হিস্টোরিক্যাল কস্ট অফ অ্যান অ্যাসেটস রেফার্স টু। হিস্টোরিক্যাল কস্ট, হ্যাঁ এইবার তোকে বলবি হিস্টোরিক্যাল কস্ট, এইবার না বললে এই অ্যান্সারটা লিখতে পারবি না। লিখ হিস্টোরিক্যাল কস্ট কাকে বলে, হেডিং দিয়ে হিস্টোরিক্যাল কস্ট বলে এক লাইনে লিখবে, বেশি বড় লিখবো না, এক লাইনে লিখবে, এক লাইনে লিখবো। লিখ হিস্টোরিক্যাল কস্ট কাকে বলে, লিখ হেডিং দিয়ে হিস্টোরিক্যাল কস্ট, লিখ it is the acquisition price, it is the acquisition price of goods and assets, okay, goods and assets। তাহলে লাইনটার মানে আমি বলে দেবো, এই ইংলিশের মানেটা আমি বলে দেবো, ঠিক আছে। এই গুডস অ্যান্ড অ্যাসেটস, গুডস অ্যান্ড অ্যাসেটস এই ইংলিশের মানে বলে। হিস্টোরিক্যাল কস্ট কাকে বলে জানিস তো, ধর আমি একটা কোনো মেশিন কিনলাম 1,00,000 টাকা দিয়ে, যত টাকা দিয়ে মেশিনটা কিনেছি তত টাকাই বইতে রেখে, ঠিক আছে। বলছে ইট ইজ দ্য অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন মানে কেনা, অ্যাকুইজিশন প্রাইস মানে তুমি যত টাকা দিয়ে কিনেছো, সেটা তুমি গুডসও কিনতে পারবে অ্যাসেটও কিনতে, তুমি গুডস বা অ্যাসেট যত টাকা দিয়ে কিনেছো সেই প্রাইসে রেখেছো, এটাকে বলা হয় হিস্টোরিক্যাল কস্ট। তাহলে এটাকে এখানে কি বলেছে, কিছু পয়েন্ট আছে। হিস্টোরিক্যাল কস্ট অফ অ্যান অ্যাসেট রেফার্স টু, কি বলবো, পারচেজ প্রাইস, রিয়ালাইজেবল ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, কারেন্ট কস্ট। কোন অ্যান্সারটা হবে, পারচেজ প্রাইস হয়ে গেল। এবার বলছে হিস্টোরিক্যাল কস্ট অফ অ্যান অ্যাসেটস রেফার্স টু, কি বলেছে, এটা কি হবে বলে, এই মতো লেখালাম বল, অ্যাকুইজিশন কস্ট, অ্যাকুইজিশন কস্ট, চারেরটা হবে অ্যাকুইজিশন কস্ট। বাচ্চাটা দেখে এখনই বসে বসে তোর মুখস্থ এইসব এমসিকিউ, এই যে আমি তোকে বলেছি না বাড়িতে কি হবে এইভাবে লিখে করতে হয়, সব এমসিকিউ হয়ে যাবে, একসাথে 10-12টা এমসিকিউ হয়ে যাবে, এইভাবে লিখে করতে হয়। এবার দেখ, এবার একটা অঙ্ক দিয়েছি স্যার, অঙ্ক শেখার নিতে করাচ্ছি, এখন করে দিচ্ছি এই অঙ্কটা, এই 5 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে তো। বলছে কি মেশিন ওয়াজ পারচেস 50,000 টাকা, একটা মেশিন কেনা হয়েছে 50,000 টাকা দিয়ে, ঠিক আছে, অ্যান্ড 4,000 ওয়াজ পেড। কি বলছি জানিস তো, একটা মেশিন 50,000 টাকা দিয়ে কেনা হয়েছে, অ্যান্ড 4,000 ওয়াজ পেড অ্যাকাউন্টিং ফর ক্যারিং কস্ট অফ ব্রিঙ্গিং মেশিন দ্য টু ইউ। তুই ধর একটা মেশিন কিনে 50,000 টাকা দিয়ে, মেশিনটা কিনে ধর বোম্বেতে, বোম্বেতে মেশিন আছে, বোম্বে থেকে মেশিনটা তোকে নিয়ে আসতে হবে, বোম্বে থেকে কলকাতায় মেশিনটা নিয়ে আসতে গেলে কি লাগে, গাড়ি ভাড়া লাগবে, তাই তো। তাহলে 50,000 টাকা মেশিনের দাম, আর গাড়ি ভাড়া লেগেছে 4,000 টাকা। এই অবস্থায় দাঁড়িয়ে তুমি যদি বলে মেশিনের দাম 50 বলবি না 54, 54, 54 এসির উদাহরণ দিয়েছিলাম রেক্টিফিকেশন করার সময়, ঠিক আছে। আমি কি বলেছিলাম, কোনো অ্যাসেট ইউজ করার আগে অ্যাসেটের মধ্যে, অ্যাসেটের জন্য যা যা খরচ করা হবে অ্যাসেটের খরচ করলাম, 54,000 টাকা হয়ে গেল। এবার কি বলেছে, 2,500 ওয়াজ পেড অ্যাজ ওয়েজেস। এবার ওই মেশিনটা তো নিয়ে আসতে হয়ে গেছে, গাড়ি ভাড়া দিয়ে মেশিন নিয়ে, মেশিনটা তো ফ্যাক্টরিতে ইনস্টল করতে হবে, তো মেশিন তো আমি ইনস্টল করতে পারবো, তাই যে ইনস্টল করবো সেটা ফ্রিতে ইনস্টল করবো, সেটা টাকা পয়সা নেই। যেমন এসি ঘরে ইনস্টল করতে গেলে যে যারা ইনস্টল করে দেয় কোম্পানি থেকে, ওরা তো টাকা নেয়, তাই তো। তো এই যে ইনস্টল করতে কত নিয়েছে, 2,500 টাকা। এবার বল মেশিনের দাম কত, 56,000। বুঝতে পারলি, বুঝতে পারলি, আর এটাকেই বলে হিস্টোরিক্যাল কস্ট, এটাকে বলে হিস্টোরি। ঠিক আছে, এই হলো কোশ্চেনের অ্যান্সারটা। দেখ দাগ দিয়ে দিলাম, বুঝেছিস, 56,500। ছয়টা বলছে প্রভিশন ফর ট্যাক্সেশন, হ্যাঁ প্রভিশন ফর ট্যাক্সেশন জিনিসটা কি, করের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা যা, এটাকে হিস্টোরিক্যাল কস্ট, এটাকে হিস্টোরিক্যাল কস্ট, তারপর এটাকে ফিউচার কস্ট, কারেন্ট কস্ট, এটাকে নানা কিছু, ঠিক আছে। আমি বলে দিচ্ছি প্রভিশন ফর ট্যাক্স জিনিসটা কি, আমি নোটটা বলেছি, নোট লিখে দিচ্ছি প্রভিশন ফর ট্যাক্স জিনিসটা কি। এই দেখ, এটা বইতে লেখা আছে, আমি লিখে, একটা বড় লেখা তো এই জন্য আমি লিখে সময় নষ্ট করছি না, দেখ এখানে লেখা আছে কোন পয়েন্টটা, দেখ তো পিডিএফটা দিয়েও দিয়েছি, এই পিডিএফ এর কত নম্বর পয়েন্টটা তোকে বলে দিচ্ছি। এই এই পয়েন্ট, এই পয়েন্ট বুঝতে পারছিস, দেখ করে দিচ্ছি, বলছে ইন কেস ক্যাশ অর গুডস হ্যাভ নট বিন রিসিভ, মানে বুঝলি তো, ক্যাশ টাকা তুই রিসিভ করিসনি বা গুডস তো রিসিভ করিসনি, বাট সার্টেন অ্যামাউন্ট উইল বি পেবেল ইন ফিউচার। ভালো করে বলতে পারছিস বিষয়টা, ক্যাশ টাকা তুই ক্যাশও রিসিভ করিসনি, আবার বল ক্যাশও রিসিভ করিসনি, আবার গুডসও রিসিভ করিসনি, পেয়েছিস যে নাকি, ক্যাশও রিসিভ করিসনি, গুডসও রিসিভ করিসনি, বাট সার্টেন অ্যামাউন্ট তো কিছু টাকা পেমেন্ট করতে হবে, কবে পেমেন্ট করতে হবে, ফিউচারে পেমেন্ট করতে হবে, ঠিক আছে তো। সাচ লাইবিলিটি উইল বি রেকর্ডেড অ্যাজ ইটস এস্টিমেটেড ভ্যালু,
এই ধরনের লাইবিলিটিকে বলা হয় এস্টিমেটেড ভ্যালু। ফর এক্সাম্পল প্রভিশন ফর ট্যাক্সেশন, সাচ এস্টিমেটেড অ্যামাউন্ট উইল বি হিস্টোরিক্যাল কস্ট। তাহলে বুঝতে পারলে বলেছে যে এটা কি বলতে চাইছে, বলছে ক্যাশ টাকা রিসিভ করিসনি বা গুডস রিসিভ করিসনি, ঠিক আছে, বাট সার্টেন অ্যামাউন্ট, কিছু অ্যামাউন্ট উইল বি পেবেল, কিছু অ্যামাউন্ট তোকে পে করতে হবে। কবে পেমেন্ট করতে হবে? ফিউচারে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, বাট কিছু অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট বলেছে, দেখ সার্টেন অ্যামাউন্ট, কিছু অ্যামাউন্ট তোকে ফিউচারে পেমেন্ট করতে হবে। সাচ লাইবিলিটি উইল বি রেকর্ডেড অ্যাজ এস্টিমেট, এবং এই লাইবিলিটিকে বলে এস্টিমেটেড ভ্যালু। আর এটা প্রভিশন ফর, তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশন কিসের উদাহরণ পড়বে? এটা ফিজিক্যালি প্রভিশন ফর ট্যাক্সেশন ইজ আ হিস্টোরিক্যাল কস্ট। প্রভিশন ফর ট্যাক্সেশন কি? হিস্টোরিক্যাল কস্ট। এবার দেখ কি বলছে, ইন কারেন্ট কস্ট অ্যাকাউন্টিং আ বিজনেস আইটেম ইজ রেকর্ডেড। বলছে কারেন্ট কস্ট, হ্যাঁ কারেন্ট কস্ট অ্যাকাউন্টিংটা পড়াবে। এবার কারেন্ট কস্ট অ্যাকাউন্টিংটা পড়াবে, ঠিক আছে। কারেন্ট কস্ট আমি একটা জায়গায় লিখেছিলাম না, কারেন্ট কস্ট অ্যাকাউন্টিং, দেখ দেখ লিখলাম খাতায়, খাতা দেখ কারেন্ট কস্ট অ্যাকাউন্টিং, আর একটা নাম লিখলাম রিপ্লেসমেন্ট, লেখা ছিল কারেন্ট কস্টের ব্যাকেটে লেখা ছিল। এই কারেন্ট কস্টের ব্যাকেটে দেখ লিখেছিলি, লিখতে বলেছিলাম। কারেন্ট কস্টের ব্যাকেটে দেখ কি লিখেছিলাম, ব্যাকেটে দেখ লিখেছিলাম স্ল্যাশ দিয়ে লিখেছিলাম রিপ্লেসমেন্ট কস্ট। এই এটা কি জানি রিপ্লেসমেন্ট জিনিসটা কি? ধর আজকে কত সাল, 2025 সাল, ধর আমি 2015 সালে একটা মেশিন কিনেছিলাম। 2015 সালে, শুনছিস তো, 2015 সালে একটা 10 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছিলাম, ঠিক আছে তো। এবার ওই মেশিনটা 2025 সালে ধর মেশিনটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা মেশিন কিনতে হবে। তখন কি হবে? পুরোনো মেশিনটা রিপ্লেস করে নতুন একটা মেশিন কিনতে হবে। এটা কোনো রিপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে ভালো করে ফোন দিয়ে শুনিস, 15 সালে একটা মেশিন কিনে 10 লাখ টাকা দিয়ে, আজকে ঠিক ওই মেশিনটাই আবার আজকে কিনতে কত লাগবে? 15 লাখ। তার মানে কি ওই সেম মেশিন আজকে কিনতে লাগবে 15 লাখ, এটা বলে রিপ্লেসমেন্ট কস্ট বা কারেন্ট কস্ট। ওই মেশিনের পুরোনো মেশিনটা রিপ্লেসমেন্ট কস্ট, ঠিক আছে তো। তার মানে এখানে কি বলে চেয়েছে, কারেন্ট কস্ট অ্যাকাউন্টিং আ বিজনেস আইটেম রেকর্ডেড কোন প্রাইসে, এখানে কি হবে বল, নেট রিপ্লেসমেন্ট কস্ট, এটা হবে সাতেরটা হবে, সাতেরটা হবে। আটেরটা একটা অঙ্ক দিচ্ছে, হ্যাঁ এইবার অঙ্কটা পেয়েছি, আটেরটা অঙ্কটা পেয়েছি, ঠিক আছে। এটা কিসের অঙ্ক? কারেন্ট কস্টের অঙ্ক। তার আগে না কারেন্ট কস্ট সম্পর্কে লিখে এক লাইন লিখ, বেশি বড় না, এক লাইন, শুধু এক লাইন লিখ বলে কারেন্ট কস্ট। কারেন্ট কস্ট সম্পর্কে এক লাইন লিখ বলে, ইট রিফার্স টু দ্যাট কস্ট, ইট রিফার্স, মানে কারেন্ট কস্ট বলতে একটু আইডিয়া হচ্ছে তো কারেন্ট কস্ট কোনটা জিনিসটা, অঙ্ক করলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ইট রেফার্স টু দ্যাট কস্ট, কারেন্ট কস্ট বলতে সেই কস্টকে বোঝাচ্ছে, ঠিক আছে, হুইচ ইজ রিকোয়ার্ড টু রিপ্লেস অ্যান অ্যাসেট, ইন দ্য কারেন্ট, কি লিখলাম, বলছে কারেন্ট কস্ট বলতে সেই কস্টকে বোঝায় যেটা দরকার টু রিপ্লেস অ্যান অ্যাসেটস। রিপ্লেস বলে একটা কথা বলে, রিপ্লেস, 15 সালে একটা মেশিন কিনেছিলি 10 লাখ টাকা দিয়ে, আজকে সেম মেশিন রিপ্লেস করতে চাস, তার জন্য টাকা দরকার তো আজকে, বলে কারেন্ট কস্ট। বলছে রিকোয়ার্ড টু রিপ্লেস অ্যান অ্যাসেট ইন দ্য কারেন্ট পিরিয়ড মানে আজকে। এটা বের করার ফর্মুলা কি, যদি অঙ্ক দেয় এটা বের করার ফর্মুলা আছে, বুঝিস তো, এটা বের করার ফর্মুলা লিখবি নেট কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট, লিখ নেট কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট, নেটটা বের করবো কি করে জানিস তো, কারেন্ট কস্ট, এই কারেন্ট কস্ট মানে বুঝতে পারলি, কারেন্ট কস্ট মানে, এই কারেন্ট কস্ট মানে কি, 2015 সালে যে মেশিনটা কিনেছিলাম, সেই 2015 সালে মেশিন কিনেছিলাম 10 লাখ টাকা দিয়ে, ওই মেশিন আজকে কিনতে লাগবে ধর 15 লাখ টাকা। তাহলে এখানে কারেন্ট কস্ট কোনটা, 10 লাখ না 15? 15, ঠিক আছে। কারেন্ট কস্ট মাইনাস কি করবি বলতো, ডেপ্রিসিয়েশন অন কারেন্ট, ডেপ্রিসিয়েশন অন, আচ্ছা ডেপ্রিসিয়েশন বানানটা পুরো লিখে দিই, depreciation on current, ব্যাস হয়ে গেল। এবার তুই দেখ এই অঙ্কটা একদম এই যে কোশ্চেনটা জলের মতন হয়ে কোশ্চেন লেখা হয়েছে, কোশ্চেন পড়বো,
Depreciation on current cost. এবার দেখ 8 নম্বর অঙ্কটা কি বলছে, a machine is purchased at a cost 4 লাখ টাকা on 1/4/21। কবে কিনেছিস মেশিন? 21 সালে কিনেছিস 4 লাখ টাকা দিয়ে, ঠিক আছে তো? ডেপ্রিসিয়েশন ছিল 10% পার অ্যানাম অন কস্ট, মানে ওই মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন বলে দিয়েছিল। ইফ দ্য সেম মেশিন, ওই একই ধরনের মেশিন ক্যান বি পারচেজ অন 1/4/24, মানে আজকে, বুঝলে? সেম মেশিন আজকে কিনলে কত পড়বে? 5 লাখ টাকা পড়বে। 5 লাখ টাকা কি? এটাকে কারেন্ট কস্ট বলে। 5 লাখ টাকা কারেন্ট কস্ট। এবার কারেন্ট কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিস, তাহলে তো বেরিয়ে যাবে। ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। ডেপ্রিসিয়েশন কত হবে তুই ভাব, একটু চিন্তা ভাবনা কর, আমি তোকে বলে দিচ্ছি কত ডেপ্রিসিয়েশন। একদম সিম্পল, দেখ আমি তোকে বলে দিচ্ছি, শোন। বলছে দেন দা, ওরা বলছে দেন দা কারেন্ট কস্ট অফ দ্য এক্সিস্টিং মেশিন। এক্সিস্টিং মেশিন কারেন্ট কস্ট কত হবে? আমি বলেছি কি, মনে রাখবি। 1/4/21 তুই মেশিনটা কিনেছিলি, আর তুই এখন কত? 1/4/24। তাহলে 1/4/21 থেকে 1/4/24 ক বছর হয় বল? 1/4/21 থেকে 1/4/24 ক বছর হয়? 3 বছর। 3 বছর ডেপ্রিসিয়েশন হবে। তা প্রতি বছর যদি 10% করে ডেপ্রিসিয়েশন হয়, তাহলে 3 বছর কত বছর ডেপ্রিসিয়েশন? কত? প্রতি বছরে যদি 10% করে ডেপ্রিসিয়েশন হয়, তাহলে 3 বছরে কত বছর? 30%। তাহলে 5 লাখ টাকা মেশিনের দাম, তার থেকে 30% ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দে, বল না। আরে এদিক দেখ, বুঝতে পারছিস না নাকি? দেখ, কিছু নেই আমার মতো। ধর কারেন্ট কস্ট, এটা 5 লাখ টাকা লিখলাম। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বাদ দেবো বল? 30%। 30% বাদ দেওয়া যা, আর 70% গুণ করা একই জিনিস, জানিস? এটা কি জানিস না বল? তুই কোনো দোকানে ধর একটা বই কিনতে গেছিস, বইয়ের দাম বলছে 300 টাকা, বলছে তোমাকে আমি 20% ডিসকাউন্ট। 300 থেকে 20% মাইনাস করাও যা, আর 300-র উপর 80% করা একই জিনিস, জানিস? জানিস এটা একই জিনিস। যখন দোকানে দেখবি, বইয়ের দোকানে এটা করে, আরে 100 থেকে 20 বাদ দিলে কত হবে? 80 হয়। তো ওটাই তো হবে। আর দেখ না, আমি তুই প্রমাণ করে দিবি, প্রমাণ করে দেবো। 300 টাকা বইয়ের দাম, 20% ডিসকাউন্ট, 300 20% করলে কত? 60 টাকা। তাহলে 300 থেকে 60 টাকা বাদ দিয়ে কত হলো? 240 টাকা দাম নেই। 380% করলে কত হয়? 240 টাকায় গেল। বুঝতে পারলি নাকি বললাম? ওই 20% মাইনাস করাও যায়, 80% করাও যায়। তো এখানে ডেপ্রিসিয়েশন কত? 30%। ডেপ্রিসিয়েশন 30% হয়েছে। তো 30% মাইনাস করা যা, 7% করা একই জিনিস, হ্যাঁ কি না? তাহলে এখানে তুই 30% যদি মাইনাস করিস, করতে পারিস, আমরা লিখে করবি। যদি আমাদের এমসিকিউ, আমরা তো লিখে করবো। তাহলে কত হচ্ছে? 5 লাখ মাইনাস 1.5 লাখ, কত হলো? 3.5 লাখ অ্যান্সার। আর তুই মুখোমুখি কর, মুখোমুখি কর। 5 লাখের 70% কত হচ্ছে? 2 লাখ। বোঝা গেল? তাহলে চল, 3.5 লাখ টাকা, এটা হলো অ্যান্সার। বুঝেছিস কি বুঝিস? মাথায় রাখবি নাকি জাস্ট কোশ্চেনটাকে অ্যান্সার টুকু রেখে 8 নম্বর লিখে রাখ, খাতায় টুকু রাখ। 8 নম্বর, 8 নম্বর ইনক্লুড করে দিস। আমি বলছি যেটুকু বুঝিস সেটুকু লেখ। লেখ 5 লাখ, লেখ 5 লাখ মাইনাস 10% ইনটু 3। 5 লাখ মাইনাস 10% ইনটু 3, ঠিক আছে? পরের লাইন লেখ 5 লাখ মাইনাস, একবারে করতে হবে তো, 1.5 লাখ। হ্যাঁ, 5 লাখ মাইনাস 1.5 লাখ। বুঝা গেল কি করে হলো? কি রে, তুই তো কি করে 1.5 লাখ করলাম একবারে? ইকুয়াল টু 3.5 লাখ। হ্যাঁ, হ্যাঁ। 9 নম্বরটা দেখ কি বলেছে। 9 নম্বরটা কি বলেছে দেখ, তাহলে তুই কি কি পড়লি এখনো পর্যন্ত? দেখ, তোকে বললাম না অ্যাকাউন্টিং এর 4টে হয়, 4টের মধ্যে হিস্টোরিক্যাল কস্ট মোটামুটি পড়ালাম। তারপর কি পড়ালাম? কারেন্ট কস্ট পড়ালাম। এবার কি পড়াবো বলতো? এবার পুরো রিয়ালাইজেবল ভ্যালু। রিয়ালাইজেবল, এখানে দেখ কি বলছে, দ্য ভ্যালু দ্যাট ক্যান বি অবটেইনড বাই সেলিং অ্যান অ্যাসেটস ইন অ্যান অর্ডিনারি ডিসপোজাল। লেখ, এটাকে লিখবি রিয়ালাইজেবল ভ্যালু সম্পর্কে একটা লাইন লিখ, এক লাইন রিয়ালাইজেবল ভ্যালু সম্পর্কে। রিয়ালাইজেবল ভ্যালু সম্পর্কে একটা লাইন লিখ, এক লাইন। কি লিখবো? লিখ রিয়ালাইজেবল ভ্যালু অফ অ্যান অ্যাসেট, value of an asset ঠিক আছে, refers to the amount which can be realized
which can be realized on sale of the assets. তাহলে কি বলেছে রিয়ালাইজেবল ভ্যালু কাকে বলে? বলছে রিয়ালাইজেবল ভ্যালু অফ অ্যান অ্যাসেট, কোনো একটা অ্যাসেটের, ধর আমার কাছে ধর একটা বড় মেশিন পড়ে আছে, ঠিক আছে, বড় একটা মেশিন পড়ে আছে। এবার ওই মেশিনটা অনেকদিন ইউজ করলাম, ইউজ করার পর দেখলাম যে এখন অনেকটা অকেজো হয়ে গেছে। বুঝতে পারছিস কি বললাম? তুই তোর অনেকে ফোন ইউজ করিস, অনেকে ফোন ইউজ করিস, ফোনটা মোটামুটি অনেক বছর ইউজ করার পর, 1-2 বছর ইউজ করার পর নতুন একটা ফোন কিনবে, ফোনটা বেঁচে দেয়, ওটাকে বলে না রিপ্লেস বলছি না, অনেকে রিপ্লেস করে, অনেকে রিপ্লেস করে না। অনেকে কি করে, নতুন ফোন কিনতে গেলে ওই ফোনটা দিয়ে নতুন ফোন নিয়ে আসে, আরো কিছু এক্সট্রা টাকা দেয়, ওটা বলছি না। অনেকে কি করে যে না, আমার নতুন একটা ফোন কিনলাম, আগে যে ফোনটা ছিল বেচে দেব। আলাদা বেচে দেবে, দোকানে বেচবে, দোকানে বেচলে কম টাকা দেয়, আমি আলাদা ভালো পার্টি পেলে তাকে আমি দিতে, সেটা বলে রিয়ালাইজেবল। বুঝতে পারলি? কাজে তোর ঘরে মেশিন আছে, মেশিনটা বেচে দিয়ে কোনো টাকা পেয়ে যাস, ইউজ করলি, তারপর কিছু টাকা পাস, তাকে নিয়ে রাখবে। বলছে রিয়ালাইজেবল ভ্যালু অফ অ্যান অ্যাসেট রেফার্স টু দ্য অ্যামাউন্ট হুইচ ক্যান বি রিয়ালাইজড অন সেল অফ দ্য অ্যাসেট। ঠিক আছে, অ্যাসেট বেচে যদি কোনো টাকা পয়সা পায়, অ্যাসেট বেচে যদি কোন পার্টিকুলার কোনো অ্যাসেট যদি টাকা পয়সা, তাকে রিয়ালাইজেবল। হ্যাঁ, এটাও হতে পারে এই অ্যাসেটটা বেচার জন্য তোর কোনো খরচা হতো, এটা হতে পারে। কিন্তু এই যে তোর ফোনটা বিক্রি করার জন্য, ধর তুই ফোনটা বিক্রি করতে পারছিস না, তুই কারোর মারফত ফোনটা বিক্রি করবি, ও বললো, ওর মারফত ফোন বিক্রি করলে ও বললো আমাকে 500 টাকা আমি কমিশন দিতে হবে, তুমি তাহলে ফোনটা বেচে দিবি। তুই হয়তো বেচে হয়তো 2,000 টাকা দাম পাচ্ছিস, ও হয়তো 5,000 টাকা বেচে দিবি। বুঝতে পারলি? ঠিক আছে, 500 টাকা যাক না, অসুবিধা কোথায়? বুঝতে পারলি? তাহলে এটাকে বলে, তাহলে লেখ, এবার পড়লে লেখ নেট রিয়ালাইজেবল ভ্যালু, লেখ নেট রিয়ালাইজেবল ভ্যালু, লেখ নেট রিয়ালাইজেবল ভ্যালু, পরের লাইন, ইকুয়াল টু রিয়ালাইজেবল ভ্যালু মাইনাস এস্টিমেটেড কস্ট। ঠিক আছে, অপশন তাহলে কি বুঝতে পারলি? নেট রিয়ালাইজেবল ভ্যালু বের করার ফর্মুলাটা কি? রিয়ালাইজেবল ভ্যালু থেকে যদি এস্টিমেট কস্ট অফ সেলিংটা বাদ দিয়ে দিস, ঠিক আছে, তাহলে বোঝা গেল নেট রিয়ালাইজেবল ভ্যালু বের করার ফর্মুলাটা কি? মানে যেই টাকা দিয়ে বিক্রি করছি, সেটা থেকে এস্টিমেট কস্ট অফ সেলিংটা বাদ দিয়ে দিস, মানে বিক্রি করে যেটা খরচা হবে। দেখ কি বলেছে, দ্য ভ্যালু দ্যাট ক্যান বি অবটেন বাই সেলিং অ্যান অ্যাসেট ইন অর্ডিনারিলি ডিসপোজাল। ঠিক আছে, তো তো এটাকে কি বলে? 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তো বলছে দ্য ভ্যালু দ্যাট ক্যান বি অবটেন বাই সেলিং, সেল করে যে ভ্যালুটা পাবি, অ্যান অ্যাসেট অর্ডিনারি ডিসপোজাল, তাহলে নর্মালি ওই অ্যাসেট বেচে যে টাকাটা পাবি তাকে কি বলা হয়? রিয়ালাইজেবল ভ্যালু। এবার বলছে প্রেজেন্ট ভ্যালু কাকে বলে? লেখ প্রেজেন্ট ভ্যালু কাকে বলে, এবার লিখো প্রেজেন্ট ভ্যালু কাকে, লিখ, এরপর লিখ প্রেজেন্ট ভ্যালু। এই লাস্ট টপিক। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যাসেট, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যাসেট, ঠিক আছে, রেফার্স টু দ্য ডিসকাউন্টেড ভ্যালু, refers to the discounted value of the cash inflow that will be generated
that will be generated by the asset ঠিক আছে during its lifetime বলছে কি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস কোনো একটা অ্যাসেটের প্রেজেন্ট ভ্যালু বলতে কি বোঝায় বলতে কোনো একটা অ্যাসেটের প্রেজেন্ট ভ্যালু বলতে এটাই বোঝায় যে টু দ্য ডিসকাউন্টেড ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো তো ডিসকাউন্টেড ভ্যালু অফ দ্য ক্যাশ ইনফ্লো দ্যাট উইল বি জেনারেটেড ঠিক আছে বাই দ্য অ্যাসেট ডিউরিং ইটস লাইফ টাইম ঠিক আছে তো প্রেজেন্ট ভ্যালু বলতে কি বোঝায় দেখিস সেখানে কি লেখা আছে মানে কি পয়েন্টে ফোকাস করিস কি পয়েন্টে প্রেজেন্ট ভ্যালু বলতে কি বোঝায় বলবি কি ডিসকাউন্টেড ভ্যালু প্রেজেন্ট ভ্যালু বলতে কি বোঝায় ডিসকাউন্টেড ভ্যালু অফ দ্য ক্যাশ ইনফ্লো তাহলে প্রেজেন্ট ভ্যালু বলতে কি বোঝায় ডিসকাউন্টেড ভ্যালুকে বোঝায় দেখ এখানে লেখা আছে প্রেজেন্ট ভ্যালু বলতে এই দেখ কি লেখা আছে প্রেজেন্ট ভ্যালু রেফার্স টু দা কি লিখবো ডিসকাউন্টেড ভ্যালু অফ ফিউচার ক্যাশ ইন ঠিক আছে এবার ক্যাশ ইনফ্লো জিনিসটা কি এগুলো সব মানে অ্যাকচুয়ালি এই টপিকটা এটা একটু উঁচু ক্লাস আমরা কলেজে যে 6 সেমিস্টারে পড়ে ওখানে ওদের সব ডিটেলস এটা আছে ঠিক আছে খুব ডিটেলসে আছে ব্যাপারটা বাট তোকে অত ডিটেলসে পড়াতে হবে না জাস্ট নর্মালি বলে দিচ্ছি বাট অঙ্কটা যখন পুরো বলে দিচ্ছি প্রেজেন্ট ভ্যালু বলতে কি বোঝায় কোনো একটা অ্যাসেটের প্রেজেন্ট ভ্যালু বলতে বোঝায় ডিসকাউন্টেড ভ্যালু অফ দ্য ক্যাশ ইনফ্লো ঠিক আছে ক্যাশ ইনফ্লো ডিসকাউন্টেড ভ্যালু তাহলে এটা গেল অ্যান্সারটা 11 10-এর 11-র অ্যান্সারটা করবো ঠিক আছে আচ্ছা আর একটা এর ফর্মুলা হয় বুঝছিস তো প্রেজেন্ট ভ্যালু বের করার একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি তোরা জানিস তোরা 10-এ 9 বা 10-এ একটা চ্যাপ্টার পড়েছিস ইংলিশে যদি বলিস তাহলে এটা শিখেছিলি ওই ইন্টারেস্ট চ্যাপ্টার সুদ কষা সুদ ওই কম্পাউন্ড ইন্টারেস্ট শিখেছিলি মনে হয় কম্পাউন্ড ইন্টারেস্ট আর বাংলায় যারা চক্রবৃদ্ধি সুদ মনে আছে সুদের ফর্মুলা বলতে পারবি দেখতে এরকম ফর্মুলা লিখেছি আমি বলছি দেখতো ওটাই আমি বলছি আমি তোকে বোঝাচ্ছি দেখ এই ফর্মুলা লিখে দিলে কিন্তু মনে করার চেষ্টা করছি এ ইকুয়াল টু লিখিস নাকি দেখ এটা লিখে দিলে আমাকে বল পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার n হ্যাঁ হয়তো তোরা যে জায়গায় পড়তে সেই জায়গাতে এ বা পি জায়গায় অন্য কোনো নাম লিখিয়েছিল সেটা হতে পারে সেটা হয়তো হতে পারে অন্য কোনো নাম লিখিয়েছিল এরকমই একটা ফর্মুলা ছিল বুঝতে পারলি এ মানে কি জানিস এখানে এ বলতে বোঝায় ফিউচার ভ্যালু পি মানে কি আজকের ভ্যালু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার কোন ফর্মুলাটা করছে জানি এটাই উপরটা বা নিচে যে কোনো একটা করেছিল ঠিক আছে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম এখানে এবার তোকে বের করতে কি বলেছে এই চ্যাপ্টারটা কি স্যার প্রেজেন্ট ভ্যালু বের করতে বলবো ছোটবেলায় ম্যাথ করেছিস না ম্যাথ কি করেছিস প্রেজেন্ট ভ্যালু বের করার নিয়মটাকে পিভি বের করতে হবে তাহলে পিভি বের করতে গেলে দেখ তোদের শেখাচ্ছি পিভি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার a ইকুয়াল টু এফভি বলতে পারি না ছোটবেলা করেছিস তাহলে বের করতে হবে কি পিভি বের করার ফর্মুলাটা কি হবে এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এটা কি মুখস্থ করার ব্যাপার নেই এটা তো তুই আগেই করেছিস সেটা তোকে দেখিয়ে দিলাম কি করে হলো পিভি বের করার ফর্মুলা কি এফভি বাই কি বললাম বল এফভি বাই 1 প্লাস এন বল মাথায় ঢুকে দিই এটা ঢুকে না এটা আমরা কলেজে শেখাই স্টুডেন্টদের দেখ এটা ভালো করে দেখতে পারি এটা তোর মনে আমি কেন এইভাবে পড়ালাম কারণ তোরা 9-10 এটা শিখেছিলি 9-10 এটা সেখান থেকে আমি এটা করেছি ওখানে দেখে দেখি বুঝলি না বুঝেছিস সেটা দেখিস না অঙ্কটা দেখ 11টা কি বলে দেখ বলছে অঙ্কটা পড়বি খুব সোজা অঙ্ক আমি বুঝি যে এত সুন্দর সোজা লাগবে দেখ অঙ্কটা পড়বো কিন্তু খাতায় করবে অঙ্কটা বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু কি বের করতে বলেছে প্রেজেন্ট ভ্যালু তাহলে বুঝলি প্রেজেন্ট ভ্যালু ফর্মুলাটা কোনটা হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ 1,12,000 রিসিভেবল আফটার 1 ইয়ার তার মানে তুই আমি তোকে এটা গল্পটা বোঝাই আমি তোকে গল্প বলছি শোন গল্পটা বলছি তাহলে এই অঙ্কটা করতে সুবিধা হবে
ধর আজকে ধর আমার কাছে 100 টাকা আছে, কি বললাম, আজকে 100 টাকা আছে, আমি ব্যাংকে জমা দিই, ব্যাংকে জমা দিলাম 100 টাকা, তো ব্যাংক আমাকে কি দেবে? 1 বছর পর দেখা গেলো ব্যাংক 10% সুদ দেয়, তাহলে 1 বছর পর ব্যাংক কত দেবে ব্যাংকের থেকে? কত পাবো 1 বছর পর ব্যাংকের থেকে? আরে 110 টাকা। এই আবার কি ভাবার আছে? 100 টাকা যদি জমা দিই 10% ইন্টারেস্ট 10 টাকা, তাহলে 110 টাকা পাবো। তাহলে 110 টাকা কবে পাবো? আজকে পাবো নাকি 1 বছর পর পাবো? তাহলে এই দুটোর মধ্যে আজকের ভ্যালুকে ইংরেজি কি বলে? প্রেজেন্ট ভ্যালু। আর 1 বছর পরের ভ্যালুটাকে কি বলে ইংলিশে? ফিউচার ভ্যালু। তাহলে এটাকে বলবো ফিউচার, আর এটাকে কি বলবো বল? প্রেজেন্ট। বুঝা গেল? ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, এটা বোঝালাম। তাহলে এখানে কি বলেছে ভালো করে পড়, বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ 1,12,000। তার মানে কি, কি মনে হচ্ছে লাইনটা পড়ে? 1,12,000টা কি প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? মনে হচ্ছে ইংলিশটা পড়ে কি বুঝতে পারলি? 1,12,000 প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? কি করবো? ফিউচার ভ্যালু। ভালো করে পড়। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ 1,12,000 রিসিভেবল আফটার 1 ইয়ার? 1 বছর পর 1,12,000 পাবি, 1 বছর পর 1,12,000 পাবি। আজকে তার ভ্যালু কত? 1 বছর পর 1,12,000 পাবি, আজকে তার ভ্যালু কত? স্যার ফর্মুলায় ফেলবেন? তোমার তো ফর্মুলা করার কোনো ইচ্ছাই নেই, ইন্টারেস্টই নেই, সিম্পল জিনিস হয়ে যাচ্ছে। আমরা 1,12,000 পাবো, আজকে তার ভ্যালু। সিম্পল ব্যাপার। আমি তোকে বোঝাবো, লিখে লিখে দেখাই। এই দেখ, এখানে আমি 110 বললাম তো, কিন্তু আমাদের উদাহরণে কত পার্সেন্ট ইন্টারেস্ট? 112। উদাহরণে ইন্টারেস্ট কত? 112, তাই তো? আজকে ব্যাংকে 100 টাকা জমা দিলে ব্যাংক 1 বছর পর আমাকে 112 টাকা দেবে, ঠিক আছে? তাহলে 1 বছর পর কত টাকা পাবো? এখানে কি বলছে কোশ্চেনে বল? 1 বছর পর 1,12,000 কত বলছে বল? 1,12,000। মুখে কথা বলতে তাহলে তো শিখে যাবি। 1,12,000 লৈকিক নিয়ম করতে পারবো না। তাহলে কি হলো লৈকিক নিয়মটা? প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। 1,12,000 বাই 112 ইন্টু 1 শেষ হলো। 112 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 1, মানে 1,000 ইন্টু 100 মানে কত? 1,00,000 টাকা। অ্যান্সার 1,00,000। লিসিং করে নিলাম ব্যাপারটা। আমি কি ফর্মুলাই ফেলিনি? দেখ ফর্মুলাতেই যাইনি, আমি ফর্মুলাতেই যাইনি, না ফর্মুলাতেই করে ফেলি, ফর্মুলা লাগেই করে দিচ্ছি। বুঝেছিস কি মিষ্টি বলটা? বুঝিস এটা? আরে তোকে কেউ টাকা দিয়েছে আজকে, তুই বুঝেছিস? যে বুঝিস তাকে বলছিস, আরে কোনো নর্মাল ব্যাপার একটা বুঝলি? এই বল, বুঝেছিস কি মিষ্টি এটা? 1,00,000 টাকা, তাহলে এখানে অ্যান্সারে চলে যায় 1,00,000 টাকা। আচ্ছা, 12টা দেখতে পারবি কিনা 12টা? আরে 12 অঙ্কটা সেম অঙ্ক দিয়েছে রে, প্রায় 1 বছর জায়গায় 2 বছর দিয়েছে। আচ্ছা বল না, এই অঙ্কটা যদি 2 বছর হতো তাহলে কি হতো? যদি বলতো তুই 2 বছর পর 1,12,000 পাবি, তাহলে আজকে তার ভ্যালু কত? পারি বলতে? হ্যাঁ বল। এই যে এখানে কি হলো, এই দেখ ভালো করে বলছে। আজকে ধর তুই ব্যাংকে 100 টাকা মন দিয়ে শুনবি কিন্তু, হ্যাঁ? আজকে ধর তুই ব্যাংকে 100 টাকা জমা দিয়েছিস, 1 বছর পর ব্যাংকে কত দেবে? 112 টাকা। 2 বছর পর কত দেবে? হ্যাঁ, 124। 2 বছর পর 124 দেবে? 2 বছর পর 124 দেবে? কি করে 2 বছর পর 100? এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে। আজকে ব্যাংকে 100 টাকা জমা দিয়েছি, 1 বছর পর ব্যাংক 12% মানে 12 টাকা দিল, মানে 112 টাকা দেবে। আবার ওর উপর 12%, আবার তো ওই টাকাটা আবার ব্যাংকে জমা করবে। 112 টাকা জমা করবে, 112 টাকা 12% দেবে। এটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট। ভুলে গেছিস তো? আগের বছরই তো বললি। তাহলে কত? 13 টাকা 44 পয়সা। 13 টাকা 44 পয়সা, তাহলে কত হচ্ছে বল? 112 আর 13, 125 টাকা 44 পয়সা। হ্যাঁ কি না? বুঝেছিস? কঠিন লাগলো এটা? বুঝতে অসুবিধা হলে বল। তুই এটা কি করে বললি? দেখ এটা কখনো বলবি না ব্যাংকে যেমন টাকা জমা দিই তার কম্পাউন্ড ইন্টারেস্ট। ইংলিশে কি বললাম? আজকে তোর ব্যাংকে যে টাকাটা জমা আছে, ধর সাপোজ 4% ইন্টারেস্ট, ধর সাপোজ তোর 1,00,000 টাকা জমা, 4% ইন্টারেস্ট, তাহলে কত হলো? 4,000 টাকা, 1,04,000 তোর ব্যাংকে অ্যাকাউন্ট। এবার এরপরে এই 1,04,000 এর উপর আবার 4%, মানে কি 1,00,000 এর উপর 4%? তুই বল না, নরমাল কমন সেন্স খাটা, না তো কেউ টাকা জমা রাখবে না এইভাবে। এই যে তোরা পড়েছিস না, আমি সরল, তুই যেটা বললি সরল সুদ, সরল সুদ হয় না।
কোন সুদটা ভালো কি মনে হয়? সিম্পল ইন্টারেস্ট বেটার নাকি কম্পাউন্ড ইন্টারেস্ট? কম্পাউন্ড। কম্পাউন্ড। আমরা পোস্ট অফিসে টাকাটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট পাই। ঠিক আছে? তাহলে ১২৫ টাকা ৪৪ তাহলে কি হবে এটা? ১,১২,০০০ ডিভাইডেড বাই ১২৫.৪৪ ইনটু ১০০। এবার বুঝতে পারলি ব্যাপারটা? এবার এই অঙ্কটা দেখ কি বলবি? নিশ্চয়ই বুঝিয়ে যাবে। কিচ্ছু নেই অঙ্কটা। ১২ নম্বর অঙ্কটা কি বলছে? 10%, তাই না? 10%। তাহলে তুই জানিস 10% ২ বছর পর কত হয়? আমি দেখ তোকে তুমি বলেই দাও 1.21। 10% এ 1.21 হয়। আজকে ব্যাংকে দেখ কি করে হলো আমি বোঝাচ্ছি। বুঝলি তো? শোন, আজকে ধর ব্যাংকে আমি ১০০ টাকা জমা দিয়েছি। ১ বছর পর ব্যাংক আমাকে ১০% যদি হয় তাহলে ১১০ টাকা দেবে। এবার এই ১১০ টাকার উপর আবার 10% দেবে। তাহলে কত হবে? ১১০ এর 10% করলে ১১ টাকাই তো হচ্ছে। ১১ টাকা হচ্ছে। তাহলে কত হলো? ১২১। এখন আমি কত বলেছিলাম বল? 1.21 বলেছিলাম তো? এখানে কত? ১২১। কেন বলেছিলাম বলতো 1.21? আমি ১ টাকার রেসপেক্টে বলেছি। আমি ১ এর রেসপেক্টে বলেছিলাম, আর এখানে ১০০ রেসপেক্টে করা আছে। ঠিক আছে তো? তাহলে কি হবে অ্যান্সারটা? কত বলেছিল বল এখানে কোয়েশ্চেন বল ভ্যালুটা কত? ২ বছর পর কত হবে? ২ বছর পর কত হবে? 96,800। তাহলে 96,800 কবে? ২ বছর পর মানে এটা। তাহলে কি হবে অ্যান্সারটা? 96,800 যদি ১২১ এর সমান হয় তাহলে ১০০ এর সমান হবে। বুঝতে পারছিস জিনিস? এই যে তোকে তো এইভাবে শেখালাম। আমরা যখন কলেজে পড়াই না, কলেজে এইভাবে শেখাবোই না ওদের। ওদের এইভাবে শেখাবোই না। এইগুলো তো বাচ্চাবেলায় শিখেছি, এগুলো শেখাবো না এখানে। এইগুলো 9-10 এ শিখে এসছে সব। কলেজে এভাবে শেখায় না। কলেজে ফর্মুলা, এই ফর্মুলা লিখলাম দেখিস ফর্মুলা। আর তোদেরকে স্যার আমাদের ফর্মুলা করালেন না কেন? দেখ কেন ফর্মুলা করানো জানিস? তো ক্যালকুলেটর এলাও নেই। পরীক্ষায় তো ক্যালকুলেটর এলাও নেই। তোকে তো এমন ভাবে কিছু শেখাতে হবে যে তুই ক্যালকুলেটর ছাড়া করতে পারিস। ক্যালকুলেটর ছাড়া শিখ। বুঝতে পারলি জিনিসটি বলে? বুঝেছিস কি বুঝিসনি বল দেখি? এবার ১২১ এর উপর 10। এর পরেরটা কি বলছে? আচ্ছা কত হলো বল অ্যান্সার? ৮০,০০০ তাই তো? কি বল? এটা একটা কঠিন চ্যাপ্টার এটা? ইজি চ্যাপ্টার তো, অনেকটা ইজি চ্যাপ্টার। খুবই ইজি চ্যাপ্টার। এটা কোনো ব্যাপার নাকি যে বোঝার ব্যাপার। তুই বইয়ের পেছনে অ্যান্সার আছে, অ্যান্সার দেখে রাইট মারলে তুই বুঝবি না কি করে হলো। তারপর দেখ পরেরটা কি যে ৩ বছর। ১,৯৯,৬৫০ ইনটু 10% দেখ। আমি তোকে বলি 10% তোর পরীক্ষায় দেবে। যদি দেয় এই অঙ্ক 10% পরীক্ষায় দেবে। 10% এ ১ বছরে হয় কত বলতো? ১১০। ২ বছরে হয় ১২১। ঠিক আছে? ৩ বছরে ১৩১। আ ১৩১.১০ এরকম কিছু একটা হবে। আমি করে দিচ্ছি ১২১ এর উপর আরো 10%, তাই তো? তাহলে কত হচ্ছে? মানে ১২ টাকা ১০ পয়সা। তাহলে কত হচ্ছে? ১২১ আর ১২ ১৩৩.১০ সরি ১০০ আমি ৩১ তাহলে পারবি এবার করতে? বুঝে গেলি অঙ্কটা পারবি কি পারবি না? বল কত টাকা বলেছে? টাকাটা কত বলেছে বল ৩ বছরে? ৩ বছরের টাকা কত বলেছে? ১,৯৯,৬৫০ ডিভাইড বাই ১৩৩.১০ ইনটু 100। তাহলে পারবো না? ইনটু 100। এবার এই ১০ টাকে তুলে দে। তাহলে উপরে উঠবে তো ১০ টা। তাহলে কত হবে? উপরে ইনটু 100। বুঝিস কেন এটা বুঝতে পারছিস জিনিসটি? ছোটবেলায় পড়েছিস না আসন্ন মানের অঙ্ক যে পয়েন্টের অঙ্ক থাকতো না? কি করতে এই পয়েন্টটাকে উপরে তুলতে গেলে এটা হয়ে গেল। এবার একটা শূন্য, একটা শূন্য কেটে পড়ে। এবার কি হচ্ছে? কাটাকাটি করবো ১৩৩১। এবার এগুলোকে কাটাকাটি করতে হবে তোকে। এটা দিয়ে ভাগ যাবে। তুই এরকম ক্যালকুলেটর তো পাবি না তুই। ১৯,৯৬৫ কে তুই যদি ১৩৩১ দিয়ে ভাগ করিস কত হচ্ছে? দেখ না ভাগ করতে জানিস তো? ভাগ করতে জানি ১ যদি বসাই তাহলে কত হবে? এখানে ১৩৩১ লিখবো। তাহলে ১ ৬ তাহলে কত? ৫। বুঝতে পারছিস? ৩ ৯ তাহলে ৬। ঠিক আছে? আবার ৩ ৯ ৬। ৬ ৬ ৫ আবার এই ৫ টা নেমে তাহলে কত হচ্ছে? যদি ৫ দিয়ে করিস তাহলে কত হচ্ছে? ৫ অক্ষে ৫। আবার ৫ ৩ ৫ ১৫ ৫ হাতে হচ্ছে ১। ঠিক আছে? আবার ৩ বাই ১৫ ৫। ৩ বাই ১৫ ৫ হাতে ১ ছিল মানে ৬। ঠিক আছে? আর হচ্ছে তোর ৫ একে ৫ আর ১ এ কত? ১৫ হলো। তাহলে এটা দিয়ে এটা কেটে গেল। ১৫ হলো। ১৫ র সাথে ১০০ গুণ ১০০ গুণ। তাহলে কত? ১৫ পরে আরো ৪ টে শূন্য হবে। ১৫ পর ৪ টে শূন্য হলে কত? ১ টা ২ টো ৩ টে ৪ টে কত হচ্ছে? ১.৫ লাখ টাকা আছে। আছে কোনো অপশন ১৪ নম্বর অঙ্কের অ্যান্সার ১.৫ লাখ টাকা।
কোন অঙ্কটা তাহলে আমি 14 চলে যাচ্ছি। এই 1.5 লাখ আছে, 13টা সি হবে দেখি। বল বুঝেছিস কি? বুঝতে পারলি? বুঝতে পারলি? বুঝে যাই তো? 14 নম্বর অঙ্কটা কি বলছে? এটা একটু অন্য অঙ্ক দিয়েছে, মানে ওই টাইপের অঙ্ক। বলছে আ মেশিন হ্যাজ বিন পারচেজ, একটা মেশিন কিনেছিস, ঠিক আছে, একটা মেশিন কিনেছিস অ্যাট প্রেজেন্ট 1,80,000 টাকা দিয়ে একটা মেশিন কিনেছিস। দ্য এক্সপেক্টেড লাইফ অফ দ্য মেশিন, মেশিনের লাইফ কত হয়? 2 বছর। মেশিনটা মানে তুই যে মেশিন কিনেছিস ওই মেশিনটা 2 বছর বেশি ইউজ করতে পারবি। দেখ ওখানে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে নাকি? না না, পিডিএফও দিয়ে দুটো পিডিএফই দিয়েছে। একসাথে খোলে না। আচ্ছা আচ্ছা, আরেকটা এটা এখন তো পিডিএফ দিয়ে ওটা করাচ্ছে না, এখন আমি তোকে এমসিকিউ করাচ্ছি। এমসিকিউ পিডিএফটা করবো। তাহলে একটা মেশিন কিনেছিস 1,80,000 টাকা দিয়ে, মেশিনটা তুই 2 বছর ইউজ করতে পারবি। and it will be generated cash inflow. Cash inflow মানে জানিস, এই ক্যাশ ইনফ্লো মানে ধর আমি একটা মেশিন কিনেছি। কেন আজকে আমি কেন মেশিন ভাব, প্রায় ভাব, মেশিন কেন কেনে মানুষ? প্রোডাকশন করার জন্য, প্রোডাকশন। এমনি এমনি তো মেশিন তো সাজিয়ে রাখার জন্য মেশিন কেনে না, মেশিন প্রোডাকশন করার জন্য মেশিনটা। আমরা এখানে বিজনেসম্যান কোম্পানি থেকেই বলি কোম্পানি মেশিন কিনেছে, বলছে কোম্পানি মেশিনটা 2 বছর ইউজ করতে হবে। 2 বছরে নিশ্চয়ই তো কাজ করবে মেশিন থেকে। মেশিন থেকে ধর কোনো কিছু প্রোডাক্ট তৈরি করলো, সেই প্রোডাক্ট গুলো মার্কেটে বেচবে, মার্কেটে বেচলে টাকা কামাতে পারবো, ওটাকে গিয়ে ক্যাশ ইন। বুঝতে পারলি? ওটাকে বলে ক্যাশ ইন। বোঝা গেল নাকি বুঝতে পারি না? কি বলে বললি বোঝায় বল। কত রকমের তো মেশিন দেখবি, দেখবি কত মেশিনে দেখবি দেখবি অনেক মেশিন আছে দেখবি গেঞ্জি মানে টি শার্ট তৈরি হয়। একটা মেশিন কিনলো, বলে এই মেশিনটা 5 বছর কিনলো। তা 5 বছরের মেশিন দিয়ে যে টি শার্ট গুলো তৈরি হলো, টি শার্ট গুলো মার্কেটে বেচবে, বেচে টাকা কামাবে, ওটাকে ক্যাশ ইন। ঠিক আছে, ওই 2 বছর মেশিনটা ইউজ করতে পারবে, তো প্রথম বছর টাকা কামাবে 88,000 টাকা। আর দেখ দ্বিতীয় বছর কত কামাবে, দেখ বলে দিয়েছে। দেখ দ্বিতীয় বছর কামাবে হচ্ছে কত? 1,45,200। ঠিক আছে। if the rate of discount 10% per annum, যদি ডিসকাউন্টের 10% per annum চলো, তাহলে বলো প্রেজেন্ট ভ্যালু কত? তো বলছে if the rate of discount 10% per annum, the present value of the machine, মেশিনের প্রেজেন্ট ভ্যালু। 14 নম্বর কোশ্চেন আনসার করো। 14 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলছে প্রেজেন্ট ভ্যালু। বল দেখি অ্যান্সারটা, আমি বলে দিচ্ছি। কত পার্সেন্ট হয়? 10%, তাই তো? তো 1,80,000 হবে। বলছে কি দেখ ভালো করে পড়, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মেশিন, মেশিনের প্রেজেন্ট ভ্যালুটা কত? বল দেখি মেশিনটার প্রেজেন্ট ভ্যালু কোনটা? কোশ্চেন পড়ে কি বুঝলি মেশিনের প্রেজেন্ট ভ্যালু কোন? প্রেজেন্ট ভ্যালু কাকে বলে? আজকের দিনের দাম, আজকে কত মেশিনের দাম কত আজকে? তো ব্যাস অ্যান্সার 1,80,000 নাকি বুঝিস নি? বেকার বেকার না, তুই কোশ্চেন পড়ে কতটা বুঝতে কিছু বেকার না, বেকার কোনো কিছু নেই। আচ্ছা ব্যাস 14টা কোশ্চেন হয়ে গেল। এই 14টা কোশ্চেন ছিল এই অ্যাকাউন্টিং প্রিন্সিপালের কোশ্চেন, বুঝতে পারলি তো? এবার তোর ওই কি যেন বলে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কোশ্চেন বলছে, বল দ্য ফুল ফর্ম অফ IAS। এগুলো বলে দেবো সব, বলে দিচ্ছি। IAS এগুলো দেবে কিন্তু পরীক্ষা, হ্যাঁ? IAS ফুল ফর্ম লেখ, লেখ ফুল ফর্ম লেখ, IAS ফুল ফর্ম লেখ। বলছি লেখ IAS, লিখে নে। লেখ IAS, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। কি লিখলাম? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। লিখলি? লিখলি তো? আচ্ছা, তারপর তারপর লিখবি FASB। FASB এর ফুল ফর্ম লিখবি। FASB এর ফুল ফর্ম লিখ, নিচে লেখ, সব ফুল ফর্ম করে লিখছি, হ্যাঁ?
FASB, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। দেখেছিস, স্ট্যান্ডার্ড বোর্ড, এগুলো সব পড়বি কিন্তু ফুল ফর্ম দেবেই এখান দিয়ে, একটা না একটা ফুল ফর্ম পাবি কিন্তু। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হবে এই লাস্টেরটা। তো যে টিপিল এর ফুল ফর্ম কি জানিস তো? লেখ টিপিল এর ফুল ফর্ম, লেখ আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, টিপিল। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, ঠিক আছে, টিপিল এর ফুল ফর্ম আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এবার লেখ আইএ, দেখি সব ফুল ফর্ম, সব ফুল ফর্ম। আইএএসসি, লেখ আইএএসসি ফুল ফর্ম লেখ, এরপর লেখ আইএএস, এগুলো কেন এক জায়গায় লিখে দিলাম জানিস তো, তোর মনে রাখতে সুবিধা হবে। আইএএসসি ফুল ফর্ম লেখ, আইএএসসি লেখ। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, আইএএসসি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, 18টা সি হবে। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এখানে আছে অপশনটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, এই যে বি হবে, ওই তো ভুল দিয়ে সি দিয়েছে। বলছে আইসিএআই, ঠিক আছে, ইজ অ্যান অ্যাসোসিয়েট মেম্বার অফ আইসিএআই। আইসিআই জানিস? আইসিআই কোনটা জানি? আইসিআই কোনটা জানি? বুঝতে পারলি? এই যে আমরা যেমন এইচএস করছি তার থেকে বোর্ড আছে, তাই না? তেমনি তেমনি যারা থেকে সিবিএসসি বা আইএসসি বোর্ড পড়ে, ওদের বোর্ড সিবিএসসি বা আইএসসি। তোরা যে পড়ছে তোরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা মাধ্যমিক যারা একটা বোর্ড, যারা জয়েন্ট পরীক্ষা দেয় জয়েন্ট বোর্ড হয়, যারা ডাক্তারি পরীক্ষা দেয় সব একটা বোর্ড হয়, ঠিক আছে? তেমনি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ পড়ে না, সিএ এর একটা বোর্ড হয়, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ে তাদের একটা বোর্ড হয়, সেই বোর্ডটার নাম হচ্ছে আইসিএআই। বুঝতে পারলি? আইসিআই ফুল ফর্ম তোর পরীক্ষায় দেবে কি দেয়, তারপরে লেখাচ্ছে আইসিআই ফুল ফর্ম হলো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। কি বললাম বুঝলি? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। বলছে কি আইসিএআই ইজ অ্যান অ্যাসোসিয়েট মেম্বার, কার অ্যাসোসিয়েট মেম্বার? আইএএসসি। কি বললাম? আইএএসসি, মনে থাকবে তো? কার অ্যাসোসিয়েট মেম্বার? আইএএসসি। আইসিএআই হচ্ছে কার অ্যাসোসিয়েট মেম্বার? আইএএসসি। এবার আইসিডব্লিউএআই, এটা যেমন কি হয়, আইসিআই সিএ পড়ানো হয়, সি এর ইনস্টিটিউট। আর আইসিডব্লিউএআই কার বলতো? সিএম এর ইনস্টিটিউট, সিএম যারা কস্টিং হয়, যারা কস্টিং নিয়ে পড়াশোনা করে তাদের ইনস্টিটিউট হচ্ছে আইসিডব্লিউএআই, ঠিক আছে তো? তো আইসিডব্লিউ ইজ অ্যান অ্যাসোসিয়েট মেম্বার অফ, ওই একই হবে, আইএএসসি। এবার প্রশ্ন হচ্ছে আইএএসসি কবে পাবলিশড হয়েছে, মানে আইএএসসি কবে প্রতিষ্ঠা হয়েছিল জানিস? 1973 সালে, 1973 তে প্রতিষ্ঠা হয়েছিল আইএএসসি। বর্তমানে আইএএসসির নাম কি হয়েছে? মানে আগে যে আইএএসসি ছিল এখন কি সেই আইএএসসি চলছে, নাকি এখন আইএএসসির নাম চেঞ্জ হয়েছে?
এখন বর্তমান যে আইএএসসি হয়েছে তার নাম হচ্ছে আইএএসবি, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ঠিক আছে? এখন নাম হচ্ছে আইএএসবি। এই যে কয়েকগুলো বললাম এগুলো কিন্তু কয়েকটা পড়ে রাখতে হবে, বুঝলেন তো? পড়ে রাখতে হবে ফুল ফর্ম গুলো, মেনলি তো ফুল ফর্ম পড়ে রাখতে হবে, বাকিগুলো তো সোজাই আছে, ফুল ফর্ম গুলো পড়ে রাখতে হবে। আচ্ছা এবার দেখ কি বলেছে, বলছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর কোড অফ কন্ডাক্ট, ঠিক আছে তো, ইম্পোজ অন অ্যাকাউন্টেন্টস বাই কাস্টম ল অ্যান্ড প্রফেশনাল বডি, দ্য স্পিকার অফ দিস, এই কথাটা কে বলেছে? ইএল কোহলা। অ্যাকচুয়ালি এই দেখ এখানে দেখ আমি তোকে বলছি, দেখ মনে রাখার কত সুবিধা এই কথাটা কে বলেছে। লুকা প্যাসিওলি এই কথাটা বলেনি, কারণ লুকা প্যাসিওলি কবের লোক ছিল, কবেকার লোক ছিল বলে? 1494, তখন তো একজন যেন আসেই, তো কি করে বলে? তারপর দেখ অ্যান্টনি, ঠিক আছে, এরা এরা কেউ বলেনি, এরা কেউ বলেনি অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টেন্সির যত অ্যাকাউন্টিং ডেফিনিশন দেবে না, দেখবি তুই বারবার পড়বি, দেখবি তোর কোহলারের নাম বারবার আসবে, কোহলারের নাম বারবার আসবে, কোহলার। সুতরাং এই টার্মটা সম্পর্কে ফোকাস করে রাখবে, টার্মটা, ঠিক আছে? কোহলার, এখানে অ্যাকচুয়ালি কথাটা বলছে কোহলার, এই কথাটা বলছে কোহলার। আচ্ছা 24-এরটা বলছে অ্যাকর্ডিং টু দ্য মেজারিং ইউনিট অ্যাজাম্পশন অফ আইএফআরএস অ্যাসেটস আর শোন ইন দ্য ব্যালেন্স শিট অ্যাট দেয়ার, কি বলেছে? অ্যাকর্ডিং টু মেজারিং ইউনিট অ্যাজাম্পশন অফ আইএফআরএস, ঠিক আছে, অ্যাসেট আর শোন ইন দ্য ব্যালেন্স শিট, ব্যালেন্স বলছে আইএফআরএস যে আমরা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে দেখাই, ওটা কোন কনসেপ্ট ফলো করে? এখানে এক বলছে কোন অনুমান অনুসারে? কারেন্ট ভ্যালু, অপরচুনিটি কস্ট, প্রিডিটারমেন্ট কস্ট, হিস্টোরিক্যাল কস্ট। অলরেডি আগে পড়েছি, প্রথম কোশ্চেনটাই ছিল হিস্টোরিক্যাল কস্ট। আমরা ধর আজকে যত টাকা দিয়ে একটা অ্যাসেট কিনবো, বইতে সেই দামই তো লিখবে, ওটাকে বলে হিস্টোরিক্যাল কস্ট, ঠিক আছে? অ্যান্সার হবে হিস্টোরিক্যাল কস্ট। 25 কি বলেছে? দ্য এফেক্ট অফ ডাইভার্স অ্যাকাউন্টিং পলিসি ইজ রিমুভ, ঠিক আছে? ডাইভার্স অ্যাকাউন্টিং পলিসি, দ্য এফেক্ট অফ ডাইভার্স অ্যাকাউন্টিং পলিসি ইজ রিমুভ বাই, বলছে ও বাংলায় তো কেমন যেন শুনতে লাগছে, বলছে দ্য এফেক্ট অফ ডাইভার্স অ্যাকাউন্টিং পলিসি, মানে ডাইভার্স অ্যাকাউন্টিং পলিসি রিমুভ করছে। কে রিমুভ করে? ডাইভার্স অ্যাকাউন্টিং। আমরা জানি অ্যাকাউন্টেন্সি করি, আমরা যত অ্যাকাউন্টেন্সি করি কারণ নিয়ম মেনে করি, কার নিয়ম মেনে? এই যে আমরা যে এত অ্যাকাউন্টেন্সি করি, এই এখানে এটা হবে, ওটা ওখানে বসবে, এই কথাগুলো কে বলেছে? আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আমরা যে অ্যাকাউন্টেন্সি করি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রুল আছে, কিছু রুল মেনে করি। আমরা যে অ্যাকাউন্টেন্সি করি কার নিয়ম মেনে করি? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেমন ভাবে বলে সেইভাবে করি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? দ্য এফেক্ট অফ ডাইভার্স অ্যাকাউন্টিং পলিসি, ডাইভার্স অ্যাকাউন্টিং পলিসি রিমুভ করেছে কে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ইস্যু, তো ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে ইস্যু করে? এই দেখ আমাদের ভারতবর্ষে, এই দেখছো আমাদের ভারতবর্ষে যত অ্যাকাউন্টেন্সি নিয়ম কানুন চেঞ্জ হবে, কে চেঞ্জ করতে পারে জানিস তো? এবার আমরা যখনই কখনো কোনো অঙ্ক করি, অ্যাকাউন্টস এর অঙ্ক করি, যদি নতুন নিয়ম কানুন আসে, যদি কোনো নতুন নিয়ম কানুন আসে, আমরা কার সাহায্য নিই? কারণ অনেক সময় দেখি বইতেও ঠিক থাকে না, বইতেও অনেক সময় ঠিক থাকে না। কেন ঠিক থাকে না? বইতে অনেক পুরোনো দিনের নিয়ম করা থাকে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বইতে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে অনেক পুরোনো দিনের নিয়ম করা থাকে। একমাত্র কারেক্ট কারা করে জানিস? সিবিএসসি বা আইসিএসসি বোর্ড, ওরা অনেক আপডেট থাকে, লিখতে লিখবে অনেক আপডেট, অনেক আগিয়ে আছে, ওরা অনেক আপডেট থাকে। তা এর চেয়েও আমাকে কারেক্ট ইনফরমেশন জানতে হয় কোথা থেকে? আইসিএআই এর একটা ওয়েবসাইট আছে, আইসিএআই। আজকে যদি কোনো আপডেট আসে আজকেই দিয়ে দেবে ওখানে। আমরা যখন কলেজ পড়াই, ধর আইসিএআই মানে ধর আজকে আমরা যখন ধর কলেজে যে সমস্ত স্টুডেন্টদের পড়াই, ওদের যেই অ্যাপ্লিকেশনটা 2 বছর পর অ্যাপ্লাই হবে, ঠিক আছে? ওয়েবসাইট আজকেই চলে এসেছে, এবং যারা সিএ পড়ে ওদের আজকেই ওটা অ্যাপ্লাই হবে। তাহলে কার সাহায্য নিতে? সবকিছুর জন্য আইসিআই করেছে। মানে এই যে বলছে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ইস্যুড বাই কে? আইসিএআই। আইসিআই আমরা আগের বছর পড়াচ্ছিলাম, যে এই বছর তো নতুন অনেক কিছু বই ফই চেঞ্জ হয়েছে, আগের বছর পড়াচ্ছিলাম, আজ থেকে 5 বছর আগে যে নিয়ম ছিল সেই নিয়ম আগের বছর পড়ানো হয়েছিল তোমাদের বোর্ডের বইতে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয়, কারেন্ট নিয়ম ফলো করো সবসময়। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ইস্যুড বাই কে? ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে ইস্যু করে? আইসিআই। 27টা ফুল ফর্ম অফ আইএএসসি, আগেই বললাম না আইএএসসি কি বলেছিলাম বল, কি বলেছিলাম? আইএএসসি এর ফুল ফর্ম কি বলেছিলাম? ইন্ডিয়ান অ্যাকাউন্ট ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড কমিটি। কি লেখালাম দেখো? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড কমিটি লিখলাম, তাই তো? লেখালাম, এটা খুব কমন কোশ্চেন। এইবার দেখ তোকে কিছু কিছু স্ট্যান্ডার্ড পড়াবো,
যেই স্ট্যান্ডার্ড গুলো তোকে দিতে পারে পরীক্ষায়, বলবে বলো এই স্ট্যান্ডার্ডে কি বলা আছে। এই দেখ কি লেখা আছে এখানে, লিখবি, হ্যাঁ আমি তোকে বলছি লিখবি, হ্যাঁ লেখ AS10, লেখ AS10, এটা খুব জরুরি, এটা দেবে কিন্তু। AS10 এর মানে লিখবি AS10, এখানে কি বলা আছে। AS2 এখানে কি বলা আছে। AS6 এখানে কি বলা আছে। AS3 কি বলেছে, আমার মনে হচ্ছে চারটের মধ্যে একটা দিয়ে দেবে, দিতে পারে, এই চারটের মধ্যে একটা দিতে পারে, ঠিক আছে। কি বললাম, 10-2-6-3, 10-2-6-3। এবার বলবো AS10 এ কি বলা আছে, লিখবি, হ্যাঁ AS10 এ কি বলা আছে। লিখ ফিক্স অ্যাসেটস, কি লিখলাম, ফিক্সড অ্যাসেটস। বুঝতে পারলি, এই AS10 এ কি লেখা আছে বললাম, কি লিখলাম বল, ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেট একটা উদাহরণ বল, প্ল্যান্ট এডিশন। এই যে তুই তো বললাম না, এই যে ধর ওই বোম্বে থেকে প্ল্যান কিনে আনার জন্য আমার গাড়ি ভাড়া লেগেছে 2000 টাকা, ওটা ওর সঙ্গে যোগ করতে হবে, এই কথাটা কে বলেছে, এই কথাটা কে বলেছে, AS10 বলেছে, বুঝতে পারলি। ফিক্স সাইডের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়, কথাটা কে বলেছে, AS10 বলেছে, মানে AS10 এই কথাগুলো বলেছে, তাই কি করতে পারছিস, তাই তুই করতে বলেছে, বুঝতে পারলি। তাতে শোনো, পরীক্ষায় দেবে, বলবে যে আলো বলো AS10 এ কি বলা আছে, বা বলতে হবে ফিক্স অ্যাসেটের হিসাবপত্রগুলো আমরা কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে করি, AS10। এটা তো লিখলাম, এটা লেখার দরকার নেই, তো জানার দরকার নেই, আমি কলেজে পড়ি, এটা কলেজে হাই লেভেলে পড়ানো হয়, ওটা ওটা কি বলে জানিস তো, IAS, IAS বলবো না, IAS বলে না, IND লিখতে হবে না, IND-AS60, ঠিক আছে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10-এ এটা উল্লেখ আছে, কিন্তু IND অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16-তে এর উল্লেখ আছে, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, দুটো চেঞ্জ, মানে এটার সঙ্গে এটা চেঞ্জ দেখতে পারলি কি বললাম। এখন নতুন সিলেবাসে এসছে কলেজ লাইফে, আগে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল, এখন এটা পড়তে হবে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16-তে এসছে, 16-তে ফিক্সড এসছে। আর এখন এই যে এখানে এখন বর্তমানে ফিক্সড অ্যাসেট বলা হয় না, এখন আর ফিক্সড অ্যাসেট বলা হয়, আগে বলতো ফিক্সড অ্যাসেট, এখন বলা হয় প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এখন ফিক্সড এর নাম হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। আমাদের কলেজে এই শুধু এইটার উপরই মোটামুটি 10-15 নম্বর অঙ্ক আসে, 10-15 শুধু IND ফিক্স আছে সম্পর্কে, IND-AS, এ তো তুই এখানে পড়ছিস, ওখানে ডিটেলস পড়তে হয়, কি কি আসে কি কি আসে না। অনেক কিছু ডিটেলস পড়তে হয়, মানে ওই অঙ্ক স্টুডেন্ট খুব একটা আগে পারে না, তার জন্য কি করতে হয়, পুরো থিওরি পড়তে হয়, পুরো 2 দিন ধরে থিওরি পড়তে হয়, তারপর অঙ্ক করতে হবে, 2 দিন ধরে থিওরি পড়তে হবে। অ্যাকচুয়ালি এটা CA লেভেলের কোশ্চেন, CA তে আসে, যারা চাকরি এখন ফাইনাল করে, CA ফাইনাল করে তাদের কোশ্চেন, গ্র্যাজুয়েশনে এসছে, ভালো জিনিস, খুব নলেজ বেস। AS2 তে কি বলে জানিস তো, লেখ ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। আচ্ছা জানিস ইনভেন্টরি মানে কি, বলতে পারবি, না বলতে পারলে বলে দেবে, বল ইনভেন্টরি মানে জানিস, স্টক, ইনভেন্টরি মানে স্টক। তাহলে কি বললাম, AS2 তে কার কথা বলা আছে, স্টক, যেটা ব্যবসা করি ব্যবসা স্টক হয় না, কতবার বলি ওপেনিং স্টক ক্লোজিং স্টক, স্টক, ইনভেন্টরি মানে স্টক। তাহলে কি বললাম, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, AS2 তে কার কথা বলা আছে, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। আচ্ছা এর পাশে লিখে রাখ একটু কথা লিখে রাখ, যদি বলে তোর পরীক্ষায়, লেখ, কি লিখবি পাশে লিখে রাখ, পাশে না জায়গা না জেনে, কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস whichever is lower, whichever is lower। তাহলে কি বললাম বুঝতে পারলি, কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস whichever is lower, কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস whichever is lower। এবার AS6 এ কি লেখা আছে, ডেপ্রিসিয়েশন, কি লেখা আছে AS6 এ ডেপ্রিসিয়েশন, লেখ AS6 এ ডেপ্রিসিয়েশন, ঠিক আছে লিখলি তো, AS6 এ কি লেখা আছে, ডেপ্রিসিয়েশন। ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে, বুঝতে পারলি তো, 3 নম্বর চ্যাপ্টার পড়বো, এটা 3 নম্বর চ্যাপ্টার আছে, এই যে ক্লাস 11 এ সেকেন্ড সেমিস্টার, ডেপ্রিসিয়েশন। আর AS3 তে কি বলা আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। AS3 তে কি বলা আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, AS3 তে বলা আছে ক্যাশ ফ্লো, এই সবটা লেখা আছে, লিখে AS3 তে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লিখেছিস, তাতে রাখলে অনেকগুলো এমসিকিউ আছে।
হ্যাঁ, এবার দেখ, এগুলো পড়বি কিন্তু খাতায় যে লেখা আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো পড়িস কিন্তু। এবার দেখ তাহলে বল, খাতা আছে সামনে, পিডিএফ সামনে রাখ, দেখ বল এস টেনে এখানে বলছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 কি বলেছিলাম বল, 10 কি বলেছিলাম মনে আছে? দেখ 10 কত নম্বর কোশ্চেনটা? 28 নম্বর কোশ্চেন। হ্যাঁ, দরকার হলে যদি বুঝতে মনে রাখতে না পারিস খাতাটা সামনে রাখ, খাতা সামনে রেখে বল এস টেনে কি বলা আছে, ফিক্স অ্যাসেটস, ঠিক আছে তো? এ রাইট মার্ক। 29 বলছে কি ডেপ্রিসিয়েশন, এইমাত্র লেখালাম ডেপ্রিসিয়েশন কত নম্বর স্ট্যান্ডার্ডে লেখা আছে? S6 লিখে S6 লিখ। তারপর বলছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি S2, ঠিক আছে তো? এবার বলছে এই যে এটা পরীক্ষায় এসেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2014 সালে এসেছিল এমসিকিউ। বলছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে IAS কে ইস্যু করে? এটা বলে দিচ্ছি 31 নম্বর কোশ্চেনের অ্যানসারটা, IAS এটা কে ইস্যু করে? IASB ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে ইস্যু করে? IASB, ঠিক আছে? ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ইস্যুড বাই ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে ইস্যু করবে? ICAI, কোনো সন্দেহ নেই ICAI। ICAI সদর দপ্তর কোথায় জানিস? সদর দপ্তর করবি হেড অফিস দিল্লিতে, দিল্লিতে। এই যে আমাদের দেশে যত অ্যাকাউন্ট যত নিয়ম কানুন হয় না, এটা নিয়ম কানুন করা দরকার, একই নিয়ম করে না, হয় না একই নিয়ম, একই নিয়ম চলে না। এই যে অ্যাকাউন্টসে যত নিয়ম কানুন চলে সব কারা ইস্যু করে জানিস তো? ICAI। সব নিয়ম কানুন ওরাই করে, ঠিক আছে? ওরা সব করে। এই যে তুই যে পড়ছিস না, যে বিজনেসের সেকেন্ড চ্যাপ্টারটা পড়লি, কোম্পানি করছিস, আগামী দিনে কোম্পানির অঙ্ক পড়বে, কোম্পানির নিয়ম মাঝে মাঝে চেঞ্জ হয়, কোম্পানির নিয়ম মাঝে মাঝে চেঞ্জ হয়, তাহলে একই তো নিয়ম রাখবে না সবকিছু, নিয়ম তো এদিক ওদিক হবে, আপ ডাউন হবে তো। তো এইগুলো তোকে ভালো করতে হবে। যখন এখন তো অনেক বাচ্চা আছিস, তোর তো এখন জানিস না, আরো কিছু শিখবি যখন তখন জানতে পারবি যে আমরা আমরা একটা সময় মানে ফাইনাল অ্যাকাউন্ট করবি তোরা, 11 এর সেকেন্ড সেমে ফাইনাল অ্যাকাউন্ট করবি। আমরা যখন তার পড়াশোনা করেছিলাম তখন ফাইনাল অ্যাকাউন্ট যেভাবে করতাম এখন সেভাবে ফাইনাল অ্যাকাউন্ট পারি, বুঝতে পারলি তো? আমরা যে সময় করেছিলাম ফাইনাল অ্যাকাউন্ট ধরনের চেঞ্জ হয়ে গেছে। না না, ইজি টাফ না, ইজি টাফ না, কোম্পানির নিয়মটা চেঞ্জ হয়েছে। এখানে ইজি টাফের ব্যাপার নয়, এখানে ইজি টাফের ব্যাপার না, এখানে নিয়ম, বুঝতে পারলি তো? এখানে নিয়ম। আচ্ছা তাহলে হয়ে গেল। এবার বলছে এবার ডেপ্রিসিয়েশন কত নম্বর স্ট্যান্ডার্ডে বলা আছে? আমি তো বললাম তো, বল। দেখ একই কোশ্চেন, রিপিট কোশ্চেন। 34 হুইচ ইনস্টিটিউট ইজ রেসপন্সিবল ইন ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? এটা আগেই বললাম, ICAI। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কার দায়িত্ব? কে কে অ্যাকাউন্টে তৈরি করবে? ICAI। এই চ্যাপ্টার অনেক সহজ চ্যাপ্টার, একবার তুই যদি আধ ঘন্টা রিডিং মারিস এটা হয়ে যাবে, আধ ঘন্টা রিডিং মানে যাবে। বলছে কি 35 বলছে হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া ইন্ডিকেটস দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি? বল ইনভেন্টরি কত নম্বর? S2। S2 এগুলো পড়তে হবে, এস গুলো পড়ে রাখিস কিন্তু, দেখতে পাচ্ছিস তো? আমি দেখেই এইগুলো দেখ ইয়ারে এসেছিল, পরীক্ষা এসেছিল, এইগুলো থেকেই দেবে। তারপর দেখ কি বলছে ইন্ডিয়ান অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড আর ইস্যু, আবার বল ইন্ডিয়ান অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড কে ইস্যু করে? ICAI। কি বলেছিলাম তো? ICAI। ICAI এর ফুল ফর্ম কি এর মধ্যে বলেছিলাম? এই দেখ এদিক শোন না, এদিক শোন, ICAI মাঝখানে কে CA আছে না? CA মানে কি? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলি না? তো দেখ না এখানে কোথায় আছে, দেখ কোন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট? স্পেন, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। তোর পরীক্ষায় একটা এমসিকিউ দিয়ে দিয়েছে, এখানে আমার যা মন বলতে বলবে ICAI এর ফুল ফর্ম বলবে, এটা দিতে পারে, ICAI এর ফুল ফর্ম দিতে পারে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া দিতে পারে, ঠিক আছে? দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হুইচ ইজ রিলেটেড টু ভ্যালুয়েশন ইনভেন্টরি? বল ইনভেন্টরি কত নম্বর স্ট্যান্ডার্ডে? 2 এ আছে। তারপর বল ডেপ্রিসিয়েশন কত নম্বরে? 6 এ আছে। তো একই কোশ্চেন বারবার দেখতে পাচ্ছিস তো? তারপর বলছে বলো, হ্যাঁ এইটা তোকে লেখানো হয়নি, এটা লেখ, ওখানে এখানে লেখ, S9 লেখ, S9। এটা অতটা ইম্পর্টেন্ট না, আমি লেখাইনি, অতটা ইম্পর্টেন্ট S9।
like revenue recognition, like revenue recognition. এটা AS9 এ বলা আছে রেভিনিউ রিকগনিশন, ঠিক আছে। তারপর ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আর ইস্যুড বাই, বলছে ইন্টারন্যাশনাল IFRS। এই এই দেখ এখানে একটা কথা পেলাম কি, ইন্টারন্যাশনাল মানে আই, ফিনান্সিয়াল মানে এফ, আর মানে রিপোর্টিং, এস মানে স্ট্যান্ডার্ড, IFRS। তাহলে 40 নম্বরটা বলছে IFRS, ঠিক আছে। কে ইস্যু করে? IASB, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, IAS। IASB কে ইস্যু করে? IASB। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে ইস্যু করে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে ইস্যু করে? এ দেখ ভুল করেও এই অ্যান্সার দিবি না, ওই যে ICAI, ICAI কি করে ইস্যু করে? বলছে ইন্টারন্যাশনাল, ভালো করে শোন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইস্যু করে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ICAI, কিন্তু ইন্টারন্যাশনাল কে করে? ইন্টারন্যাশনাল কি করে বলতো? IAS। ইন্টারন্যাশনাল করে হচ্ছে IAS। ইন্টারন্যাশনাল মানে সারা সারা দেশের, ওয়ার্ল্ডে এটা করে IAS। আর IASC ওয়াজ সেট আপ, মানে IASC কবে তৈরি হয়েছে? 1973 সালে। আগেই বলেছিলাম না, IASC 1973 সালে। দেখ কত নম্বর ছিল বলে দাও, এই দেখ 21 ছিল। তারপর ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আর বেস, হ্যাঁ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড মানে IFRS, ঠিক আছে, IFRS, ঠিক আছে। এটা কিসের উপর বেস করে হয়? IFRS, ঠিক আছে। তো এটা এটা IFRS কিসের উপর বেস করে হয়? যেমন পড়বি, এটা হিস্টোরিক্যাল কস্ট এবং ফেয়ার ভ্যালু দুটোর উপর বেস করেই করতে হয় IF। এবার দেখ এই কোশ্চেনটা, এই আমি নিমাই বাগচির বইতে এই কোশ্চেনটা খুব দেখছি, অনেক অধ্যাপক একটা দেয়, পিক দ্য অড ওয়ান, পিক দ্য অড ওয়ান আউট মানে জানিস? পিক দ্য অড ওয়ান আউট মানে তোর, মানে এই পিক দ্য অড ওয়ান আউট মানে তোকে বলছি, মানে তোকে এই চ্যাপ্টারের কনটেক্সটে বোঝাচ্ছি ব্যাপারটা কি বলতে চাইছি। আমি তোকে পড়ালাম না যে এই কি জন্য বলে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল পড়ালাম না, প্রথমে চ্যাপ্টারের নাম কি ছিল? ভ্যালুয়েশন অফ প্রিন্সিপাল, তাই না? চারটে ছিল না ভ্যালুয়েশন অফ প্রিন্সিপাল, মানে কি কি ছিল বল? হিস্টোরিক্যাল কস্ট, কারেন্ট কস্ট, রিয়ালাইজেবল ভ্যালু, আর কি ছিল বল? প্রেজেন্ট ভ্যালু। চারটে ছিল। তা দেখ না এখানে কোনটা অড, কোনটা লাগছে? এক্সপায়ার্ড কস্ট, বুঝতে পারলি? এটাই হচ্ছে অড, এটাকেই বলে অড, মানে মিল খাচ্ছে না। IFRS 45 IFRS কিসের উপর বেস করা বল দেখি? এটা রুল না প্রিন্সিপাল, নাকি দুটোই, নাকি নান অফ দিস? IFRS এ কি বলা যায়? তো রুল বলা যায়, নিয়ম কানুন বলা আছে, রুল। IFRS হচ্ছে একটা রুল। ইন ইন্ডিয়া অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আর ফর্ম, ইন্ডিয়াতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ঠিক আছে, ইন্ডিয়াতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড কবে তৈরি হয়েছে? 1977 সালে, 1977 সালে, 1977, 47। বলছে দ্য অবজেক্টিভস, বলছে দ্য অবজেক্টিভস অফ ড্যাশ ইজ টু ডিটারমাইন দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। না আমি 47টা বলি, 48 করে দিয়েছিলাম, যাই হোক 47টা বলছি আবার, 47টা বলছি। দ্য অবজেক্টিভস অফ, the objectives of dash is to promote better understanding of financial statement, মানে ফিনান্সিয়াল স্টেট বলতে যে কি বলতো, বলছে ওটা কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বলা আছে, যেটা কিনা ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো করে বুঝতে সাহায্য করে, ঠিক আছে। তার আগে আমি বলে দিই AS1 এ কি বলা আছে, যেখানে লিখছি সেখানে লিখ AS1, লিখ AS1, AS1 লিখ ডিসক্লোজার অফ অ্যাকাউন্টিং পলিসি, লিখে রাখতো, disclosure, disclosure of accounting policy। কি লিখলাম? ডিসক্লোজার অফ অ্যাকাউন্টিং পলিসি, ঠিক আছে। কি লিখলাম? ডিসক্লোজার অফ অ্যাকাউন্টিং পলিসি।
তাহলে AS1 এ কি বলা আছে? অ্যাকাউন্টিং পলিসি ডিসক্লোজার সম্পর্কে বলা আছে। এটা আর একটু ভালো করে লিখে নে, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। এই স্ট্যান্ডার্ডের অবজেক্টিভস কি? মানে এই স্ট্যান্ডার্ডের অবজেক্টিভসটা, এই স্ট্যান্ডার্ডের অবজেক্টিভসটা এটা লিখেন। Promote better understanding of financial statement. Promote better understanding of financial statement. এখানে কোশ্চেনটা পর কি বলেছে? বলছে অবজেক্টিভস অফ ড্যাশ ইজ টু প্রমোট বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। মানে বুঝতে পেরেছিস তো? ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুব ভালোভাবে বুঝতে সাহায্য করে। তাহলে AS1 এর অবজেক্টিভ কি? ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ভালোভাবে বুঝতে সাহায্য। তাহলে এটা হবে অ্যান্সার AS1। এটা তো পারবি, এটা আগেই পড়েছিস। বল, এটা বলতে কি বলছে? দ্য অবজেক্টিভস অফ ড্যাশ ইজ টু ডিটারমাইন দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। ইনভেন্টরি কত? AS2 তে আছে 49. AS2 permits the use of only dash method for determining the cost of inventory. হ্যাঁ, বলছে AS2 কি পারমিট করে? দ্য ইউজ অনলি মেথড। কোন মেথড? AS2 আমাকে কোন মেথড পারমিট করে? মানে অ্যাকচুয়ালি হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারে আমরা কস্টিংয়ে শিখবো ইনভেন্টরি ভ্যালুয়েশনের 4টে মেথড আছে। একটাকে বলে ফিফো, একটাকে বলে লিফো, একটাকে বলে সিম্পল অ্যাভারেজ, আর একটা হলো ওয়েটেড অ্যাভারেজ। 4টে মেথড। ঠিক আছে? ইনভেন্টরি ভ্যালুয়েশনের 4টে মেথড, ফিফো, লিফো, সিম্পল, ওয়েটেড। তো AS2 কাকে পারমিট করে? AS2 কাকে পারমিট করে? AS2 কি 4টেকেই পারমিট করে? নাকি AS কি শুধু লিফোকে পারমিট করে? শুধু লিফোকে? ঠিক আছে, কাকে পারমিট করে AS2? এটা আমাকে বলতে হবে। AS2 কাকে পারমিট করে? AS2 পারমিট করে এই যে সিটটা, ফিফো এন্ড ওয়েটেড অ্যাভারেজ। AS2 পারমিট করে থাকে ফিফো আর ওয়েটেড অ্যাভারেজ। ঠিক আছে? বুঝতে পারলি AS2 কাকে পারমিট করে? বুঝতে পারলি AS2 কাকে পারমিট করে? কি বললাম মনে রাখতে হবে, ফিফো আর ওয়েটেড অ্যাভারেজকে পারমিট করে। আচ্ছা বল, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর স্ট্যান্ডার্ডে বলা আছে? 3। আচ্ছা, 51 নম্বরটা কি বলেছে? আচ্ছা লেখ AS4, ওখানে লেখ AS4 এ কি বলা আছে? লেখ AS4, AS4 contingency and event, like contingencies and events occurring after the balance sheet date. Occurring after the balance sheet date. Balance sheet date. Contingencies and events, ठीक है? Contingency and event occurring after the balance sheet date. ठीक है? Contingency and event occurring after the balance sheet date. দেখ কি লেখা আছে এখানে? লেখা আছে এই দেখ, contingency and event after the balance sheet date. After the balance sheet. ব্যালেন্স শিটকে বলা হয় হচ্ছে ব্যালেন্স শিটকে তুই বাংলা মনে রাখিস, ব্যালেন্স শিটকে ব্যালেন্স শিটই মনে রাখ, ব্যালেন্স শিটকে ব্যালেন্স শিটই মনে রাখ, ব্যালেন্স শিট বাংলা করিস না। ব্যালেন্স আফটার দ্য ব্যালেন্স শিট ডেট মানে কি? ব্যালেন্স শিট তৈরি করার পর যদি কোনো কন্টিনজেন্সি আর ইভেন্ট যদি অকার হয়, কোনো রকমের কন্টিনজেন্সি বা ইভেন্ট, ইভেন্ট মানে কি স্যার? ঘটনা। ইভেন্ট মানে ঘটনা, আর কন্টিনজেন্সি মানে এখানে লিখেছে বাংলা অনিশ্চিত বিষয়, অনিশ্চিত জিনিস। ঠিক আছে? যদি ব্যালেন্স শিট তৈরি করার পর যদি কোনো কন্টিনজেন্সি, কোনো ইভেন্ট কন্টিনজেন্সি বা কোনো ইভেন্ট যদি অকার হয়, ঠিক আছে, এটা কোন নম্বর স্ট্যান্ডার্ডে বলা আছে? 4 এ বলা আছে, AS4। 52 ডেপ্রিসিয়েশন কত নম্বর স্ট্যান্ডার্ডে বলা আছে? 6 এ। 52টা 6।
53টা, এটা তো সোজা। ফিক্সড অ্যাসেট কত বলা আছে? 10 এ 54, চলে আয় 54। অতটা ইম্পর্টেন্ট নয় এটা, এটা দিয়েছে এটা। কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, ঠিক আছে? কনস্ট্রাকশন কন্ট্রাক্ট কত নম্বরে বলা আছে? AS7। ওখানে লিখ AS7। আমি এই সবকটা এস তো দিয়েছে এখানে বইতে, এখানে বইতে সবকটা দিয়েছে, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট থেকে আমি তোকে বলেইছি, আমার কাছে এটা বারবারই বলছি ইম্পর্টেন্ট লাগছে 10, 2, 6, 3, বাকি না বললেও চলবে। এই চারটে, এই চারটে খুব ভালো করে, এই চারটে থেকেই পরীক্ষায় দিতে পারে। এই চারটে আমার কাছে লিখেছে খুব ইম্পর্টেন্ট। দেখ বইতে তো সব আছে, সব তো তুই মনে রাখতে পারবি না, কিন্তু চারটে তো মনে রাখতে হবে। ওই প্রথম চারটে 10, 2, 6, 3, প্রথম চারটে খুব ভালো করে পড়বি, চারটে মানে ছাড়া যাবেই না। যখন পরীক্ষার হলে ঢুকতে যাবি তার আগে দেখবি স্যার ফ্যার চলে এসে তারাও এটা দেখে নিবেন, এটা দেখবেন, একটা মধ্যে একটা দেখবি, এত দেখে করবে। AS7, তাহলে AS7 কি বলা আছে? কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট AS7 হয়ে গেল, ঠিক আছে? তারপর হচ্ছে 55, ড্যাশ ডিল উইথ দ্য বেসিস অফ রিকগনিশন অফ রেভিনিউ, এটা তো বলে রিকগনিশন অফ রেভিনিউ কত? S9 এ বলা আছে, লিখিয়েছিলাম এটা রিকগনিশন। ঠিক আছে তো? 56 এগুলো লেখাচ্ছি না, যে তোমাকে বলে দিচ্ছি। বলছে দ্য অবজেক্টিভস অফ ড্যাশ ইজ টু শো দ্য এফেক্ট অফ চেঞ্জেস ইন ফরেন এক্সচেঞ্জ রেট। ফরেন এক্সচেঞ্জ রেট, এক্সচেঞ্জ, ফরেক্স মিনস তো ফরেক্স, ওই কারেন্সি আপ এন্ড ডাউন, ফরেন এক্সচেঞ্জ রেট করেছে। তো এটা কত বলা আছে? এটা AS11 এ বলা আছে, আমার কাছে ইম্পর্টেন্ট লাগে, এখানে এগুলো দেবে না। আমি বারবার বলছি কিন্তু কোনগুলো দেখ, বইতে তো সবকটা স্ট্যান্ডার্ড লিখেছে, কিন্তু ইম্পর্টেন্ট চারটে, কারণ এইগুলোই বেশি আসে। 57টা কি? ড্যাশ ইজ রিলেটেড টু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট গ্র্যান্ট, এইসব অনেক এক্সট্রা দিয়েছে। গভর্নমেন্ট গ্র্যান্ট, গভর্নমেন্ট গ্র্যান্ট কত? 12তে আছে, গভর্নমেন্ট গ্র্যান্ট 12তে আছে। আর দেখ তোর কাছে সুবিধা হতো, দেখ 56 এর অ্যান্সার তুই এমনি বলতে পারি, বল না, অপশন গুলো দেখ না। তুই 3 জানিস ক্যাশ ফ্লো, 10 জানিস ফিক্স সাইড, 1 কি ডিসক্লোজার, তাহলে বাকি 10, 11টা তো এগুলো বড় বড় আইডিয়া করে। পরেরটা দেখ, 1 জানিস, 6 জানিস, 11টা আগেরটাই বললি ফরেন এক্সচেঞ্জ, তাহলে 12টা কি হবে? গভর্নমেন্ট গ্র্যান্ট। 13টা, এই 13টা কি বলছে? 18 নম্বর। 18 নম্বরটা কি বলছে দেখ, বলছে অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 13, কারেন্ট ইনভেস্টমেন্ট শুড বি শোন ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কোনটা দেখানো হয়? কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, লোয়ার অফ কস্ট আর মার্কেট, ঠিক আছে তো? এটা কি হবে? মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 13 এ ইনভেস্টমেন্টের কথা বলা আছে, মানে বলেছে কস্ট প্রাইস আর ফেয়ার ভ্যালু হুইচ ওয়ান ইজ লোয়ার, কস্ট প্রাইস আর ফেয়ার ভ্যালু হুইচ ওয়ান ইজ লোয়ার, টিটটা হবে অ্যান্সার, ঠিক আছে? অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং 13, লং টার্ম ইনভেস্টমেন্ট শুড অলওয়েজ বি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাট দেয়ার লং টার্ম ইনভেস্টমেন্ট কোন ভ্যালুতে দেখাতে হয়? লং টার্ম ইনভেস্টমেন্ট কস্ট প্রাইস, লং টার্ম ইনভেস্টমেন্ট কস্ট প্রাইস দেখাতে হয়, ঠিক আছে? এই 58-59টা বলিস। 58 এ কি বলে জানিস তো? এই দেখ, ইনভেস্টমেন্ট দু রকমের হয়, আমি তোকে লিখে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি, মনে রাখতে পারবি, এটা মনে রাখতে পারবি। AS13 এ কি দেখিয়েছে? ইনভেস্টমেন্ট। AS13 এ ইনভেস্টমেন্ট দেখিয়েছে। এবার ইনভেস্টমেন্ট দু রকমের হয়, ইনভেস্টমেন্ট দু রকমের হয়, একটাকে বলে শর্ট টার্ম, এটা টুকিস, এটা তুই এটা দেখে দেখে বুঝিয়ে, শর্ট টার্ম, আর একটাকে বলে লং। লং টার্ম ইনভেস্টমেন্ট দেখানো হয় কস্টে, আর শর্ট টার্ম দেখানো হয় কস্ট অর কি ছিল বল? ফেয়ার ভ্যালু, হ্যাঁ, কস্ট অর ফেয়ার ভ্যালু, এটা এটা মনে রাখতে পারবে, এটা মনে রাখতেও হবে। এটা কেন তুমি সামনে লিখেছি, ঢুকেন। এটা করার পর মোটামুটি এইটাও শেষ হয়ে গেল, মানে অ্যাকাউন্টিংটাও শেষ হয়ে গেল। তাহলে এবার জিএসটি, এটা ঢুকেন, এটা ঢুকেন, এটা দৌড়িয়েছে।
বুঝতে এটা হ্যাঁ, এটা তো জানিস, এটা তো পড়েছি আমরা, ট্যাক্সেও পড়েছি আবার অ্যাকাউন্টসও যখন পড়েছিলাম। বল দেখি, ট্যাক্সে পড়েছিলাম জিএসটি, জিএসটি আচ্ছা এমনি আইডিয়া যদি ওখানে অপশন থেকে বলার চেষ্টা কর, আর না বললেও আচ্ছা অপশন দেখতে হবে না, আমাকে বল এদিক তাকাও বল। জিএসটি কোন সালে চালু হয়েছে? তারিখ বলতে হবে, তারিখটা বল, আইডিয়া বল, আইডিয়া বল কোন সালে জিএসটি চালু হয়েছে, সালটা বল না। ওখানে দেখতে হবে না, জাস্ট আইডিয়া করে বল 2017 এ জিএসটি চালু হয়েছে, 2017 কবে চালু হয়েছে জিএসটি? 2007। তারপর তুই অপশন কর, এবার তুই রেডি কর। না, এপ্রিল চালু হয়, এপ্রিল চালু হয়নি, আমি পড়েছিলাম বারবার বলেছিলাম জিএসটি চালু হয়েছিল 1 জুলাই। জিএসটি শোন আমার কথা শোন, এদিক টাকা, জিএসটি 1 জুলাই চালু হয়েছিল, সারা ভারতে চালু হয়নি 1 জুলাই। 1 জুলাই সারা ভারতে চালু হয়েছিল, শুধুমাত্র জম্মু কাশ্মীর বাদে। জম্মু কাশ্মীর চালু হয়েছিল কবে জানিস তো? 7 দিন পর, 7 দিন পর। তোকে অত দেবে না, তোকে বলে বলো জিএসটি কবে, আমি তো এটা পুরো পুরো ডিটেলসটা বললাম। জিএসটি চালু হয়েছিল 2017 সালে, বুঝতে পারলি? মনে রাখবি কিন্তু জিএসটি 2017 সালে এসেছিল। তোরা মনে আছে তখন নাকি একটা বাচ্চা ছেলে যাই না, মনে পড়ে ডিমনিটাইজেশন হয়েছিল একবার, টাকা পয়সা গুলো, আরে আগে যে নোট ছিল, নোট বাতিল হয়েছে, নোট বাতিলকে ডিমনিটাইজেশন বলে, ঠিক আছে? ওটা মোদী সরকার আসে, ঠিক আছে তো? আর ডিমনিটাইজেশন পরেই তো ইয়ে হলো তোর জিএসটি, ঠিক আছে? ডিমনিটাইজেশন আমরা, আমার মনে আছে জগৎপুরে ঠাকুর দেখতে বেরিয়েছি, কোর্ট করে নোটিশ জারি হলো যে সমস্ত টাকাগুলো সব বাতিল, বুঝলেন? জগন্নাথ ঠাকুর দেখতে পেয়েছি, তাও ঠাকুর দেখে মানে লঞ্চে করে বাড়ি ফিরছি, দেখি বলছি সব নোট নোট বাতিল হয়ে যাবে, সব নোট বাতিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কিছুদিন টাইম দিয়েছিল, ওরকম না যে কালকেই বাতিল করবে, বেশ কিছু সময় দিয়েছিল, ভালো সময় দিয়েছিল নোটগুলোকে। এক একজন মানুষ কত দেখেছিলাম যে কত জায়গায় সব হচ্ছে ঝোপঝাড় থাকে না, ঝোপঝাড়ে শুধু 500 টাকার নোট পড়ে আছে। একটা জায়গায় একটা গল্প বেরিয়েছিল, মানে মানে ঘর থেকে বউ বের করেছিল কত, 50,000 টাকা বের করেছিল, বুঝছো? বলছে যে কোথা থেকে এত টাকা পেলে? বলছে যে ওই সব 500 টাকা করে সরি রাখতো, হাজবেন্ডের পকেট থেকে 50,000 টাকা বেরিয়েছে। বলছি আর কি ব্যাপারটা, বুঝতে পারলি তো? ওই সময়টা, সময়কালটা। তো জিএসটি জিএসটি আইন কবে পাস হয়েছে? 2017 সালে, ঠিক আছে? জিএসটি মানে আমি তোকে কি বললাম জানিস তো? আমি তোকে কি বললাম? এই আনসারটা 1 জুলাই না, আমি তোকে বললাম ভালো করে শোন, জিএসটি এদিক শোন, আমাদের ভারতবর্ষে জিএসটি চালু হয়েছে, লাগু হয়েছে কবে থেকে? মানে ধর দোকানে ফোন কিনতে গেলে আমার থেকে জিএসটি নিচ্ছে, ওটা কবে? ওটা 1 জুলাই থেকে। কিন্তু আইন পাস আলাদা। আর আর এই যে তোরা করছিস তো, এই যে ধর কোনো একটা আইন, ধর আজকে তো দেশে কোনো একটা আইন হবে, আইন, কোনো একটা আইন পাস হবে, আজকে ধর পাস হলো, ওটা সব দেশে চালু করতে হতে বেশ টাইম লাগবে। বলছি হ্যাঁ, এই যে 24 মার্চ 2017 এ, ঠিক আছে? 24 মার্চ 2017 এ কিন্তু জিএসটি আইনটা পাস হয়েছে। এবার জিএসটি অ্যাক্ট বিকাম এফেক্টিভ ফর্ম, তার কবে থেকে এফেক্ট হয়েছে? এবার তুই 1 জুলাই বল। আচ্ছা, উপরে আমি অ্যাকাউন্টেন্সি কোশ্চেন থেকে বাইরে ট্যাক্সের কোশ্চেন করছি, ফার্স্ট চ্যাপ্টার মনে পড়ে? বল দেখি, বলেছিলাম ইনকাম ট্যাক্স আইন কবে পাস হয়েছিল, মনে আছে? হ্যাঁ দেখ, বলে গেলে চলবে না। 1961। ইনকাম ট্যাক্স অ্যাক্টের নাম হচ্ছে 1961। ইনকাম ট্যাক্স আইন পাস হলো 1961, আর চালু হয়েছিল কবে থেকে মনে পড়ে? 1962 সাল থেকে 1/4/62। তাহলে বুঝতে পারছিস তো, আইন পাস হবে যেদিন, আর চালু মানে তোর চালু কি সেই দিনই হবে যেদিন পাস হবে? টাইম লাগবে, এটাই তোকে বলছি। সিজিএসটি এটা তো বলতে হবে, এটা তো জানা উচিত। বল সিজিএসটি ফুল ফর্ম কি ছিল? সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। একটা একটা জিনিস মানে আমারও নিজের একটা খারাপ লাগে, এই দেখ, জানিস সোনা কিনতে গেলে কত জিএসটি আইডিয়া জানিস? জানিস আইডিয়া আছে সোনা কিনতে গেলে জিএসটি? না না না, সব বলছি ছোটবেলাটা, জেনে রাখ এগুলো, এগুলো তো কমন জিনিস, পড়ার বাইরে বলছে, তোর সিলেবাসেও নেই সোনার উপর জিএসটি। আমি তোকে বলছি যা, অনেকেই তো বাড়িতে অনেকে সোনা কেনে, সোনা কিনতে গেলে 3% জিএসটি, সোনা কিনতে গেলে 3% জিএসটি, শুনলি তো? সোনার উপর 3% জিএসটি। এবার দেখ, এবার তোকে আমি বলছি, কোন তুই যদি এখন পড়াশোনা করছিস, তুই কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হবি, ধর কোনো ইনস্টিটিউট বা কম্পিউটার সেন্টারে ভর্তি হবি, বা তুই কোনো প্রফেশনাল কোর্স করবি, ওখানে জিএসটি নেই, কত পার্সেন্ট জিএসটি নেই জানিস তো?
12%। তুই ভাব, পড়াশোনা করবি তোকে 12% জিএসটি দিতে হবে, ভালো করে বোঝ। কিন্তু তুই পড়াশোনা করবি সেখান থেকে 12% জিএসটি দিতে হবে, কিন্তু সোনা কিনবি 3%। তুই ভাব, সোনা কারা কেনে? সোনা কারা কেনে? সোনা কারা কেনে? যারা খুব বড় লোক। মানে বলছি মোটামুটি দেখ, সোনা কেনাটা নেসেসারি নাকি পড়াশোনাটা নেসেসারি? এবার বল কোনটা নেসেসারি, সোনা কেনা নেসেসারি নাকি পড়াশোনা করা নেসেসারি? পড়াশোনা করা নেসেসারি। পড়াশোনা করলে দেশ শিক্ষিত হবে, সবাই চাকরি বাকরি হবে, দেশের উন্নতি হবে, তাই তো? কোনটা বেশি জরুরি, পড়াশোনা করা বেশি জরুরি নাকি সোনা কেনা বেশি জরুরি? দেখতে গেলে তো পড়াশোনা করা বেশি জরুরি। তাহলে সোনার ওপর, সোনা কারা কিনবি? যাদের অতিরিক্ত, মানে বলছি যাদের দেখ, যদি তোর এক্সেস টাকা না থাকে তখন তুই সোনা কিনবো না। এক্সেস টাকা আছে বলেই তো আমার মানে মানে কি বলবো, অ্যাশ করার জন্য আমি সোনা কিনছি, ঠিক আছে? আমি 3% জিএসটি দিচ্ছি, তার মানে সোনা তারাই কিনবে যাদের এই পয়সা, ঠিক আছে? কিন্তু পড়াশোনা করা নিয়েছে, একটা যে বাড়িতে ধর কোনো বাড়িতে বাবা ধর ভ্যান চালায়, মা ধর লোকের বাড়িতে রান্না করে, সেও তো তার ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছে, পড়াশোনা করাবে তো, তো তাকে 12% জিএসটি দিতে হচ্ছে। মানে ব্যাপারটা বলতে পারি এইটা, সোনা কেন 3% জিএসটি, ঠিক আছে তো? আর তুমি পড়াশোনা করো 12% জিএসটি। ব্যাপারটা বলতে পারি তো? পড়াশোনা করছি না, পড়াশোনা করবে, পড়াশোনার 12% জিএসটি। আবার দেখ, পড়াশোনা বাদ দে, এই যে ধর তোর ধর মানে ধর কি বলবো, ধর যারা তোর হাসপাতালে ভর্তি হচ্ছে, ওষুধ কিনছে, মানে বেঁচে থাকার জন্য মানুষকে বেঁচে থাকার জন্য ওষুধ খেতে হবে, ডাক্তারখানায় ভর্তি হতে হবে, বুঝতে পারবে? মানে হাসপাতাল বা নার্সিং হোমে ভর্তি হতে হবে, 12% জিএসটি নিয়ে নেবে। বলে আগে জিএসটি টা তারপর নিয়ে যাবো তোকে, 12% জিএসটি দিতে হবে। কোনো একটা পেশেন্ট মারা গেছে, মারা গেছে, তুমি 12% জিএসটি দিয়ে ক্লিয়ার করে তারপর এখান থেকে তারপর বেরোতে পারবে, ডেড বডি নিয়ে বেরোতে পারবে। ব্যাপারটা বুঝতে পারি? তাহলে কোনটা জরুরি? মানে আমার কাছে একটা যুক্তি লাগে, আরে ভাই সোনা, বিএমডব্লিউ কার, এই বড় বড় জিনিস এরকম তুমি বেশি কেন? এগুলো কারা কিনবে? অ্যাশ করার জন্য এরকম তুমি বেশি জিএসটি। গাড়ির উপর কত বসবে? হ্যাঁ হ্যাঁ, গাড়ির উপর কত বসবে ওটা দেখতে হবে, ওরকমই বড় জিএসটি আছে। তাহলে এই যে এরকম জিনিস খুব মানে খুব, কেন সরকার কি করেছে? সরকার একটা কারণ করেছে, সরকার কি করেছে, বলছে যে সমস্ত জিনিস লোকে বেশি কেনে, লোকে বেশি কেনে তার উপর জিএসটি নিচ্ছে, তার উপর বেশি বেশি জিএসটি। বুঝতে পারলি তো? সিজিএসটি, সিজিএসটি একটা ফুল ফর্ম কি? সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। মাঝে মাঝে এখনো ভাবি, পড়াশোনা করার জন্য এত জিনিস? মানুষ শরীর খারাপ হবে, হাসপাতালে নার্সিং হোমে ভর্তি হবে, কি রে? গাড়ির উপর 28। আচ্ছা দেখ, শোন শোন, এসজিএসটি বল, এসজিএসটি ফুল ফর্ম কি? স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। বলছে তুমি পড়াশোনা করো না, বলছে মোদি বলছে আমি 6 নেবো, মমতা বলছে আমি 6 নেবো, পড়াশোনা করো, আমরা দুজনে ভাগ বাটোয়ারা করে নিই, ওদের ওদের ক্ষতি হবে, আমার কি দরকার? আর ওরা বলছে না বেশি শিক্ষিত করে লাভ নেই, বেশি শিক্ষিত হয়ে গেলে তো, বেশি বেশি এডুকেটেড হয়ে গেলে তো আমি ভোট পাবো না, আমার খারাপ কাজ ধরে ফেলবে। আচ্ছা দেখ, দ্য ফুল ফর্ম অফ আইজিএসটি বল, আইজিএসটি ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। 65, দ্য ফুল ফর্ম অফ ইউটিজিএসটি, ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তারপর বল, দ্য টার্ম ইউটিজিএসটি ইজ রিপ্লেসড, ইজ ইউজড ইন প্লেস অফ, কার পরিবর্তে ইউটিজিএসটি ইউজ করা হয় জানিস? এসজিএসটির পরিবর্তে ইউজ করা হয়। জিএসটি পেড অন পারচেজ অফ গুডস অ্যান্ড সার্ভিস, আমরা যদি গুডস অ্যান্ড সার্ভিস কিনি তখন যে জিএসটি পে করি, ঠিক আছে? বলছে জিএসটি পেড অন পারচেজ, পারচেজের উপর যে জিএসটি পে করি সেটা কি জিএসটি বলে? ইনপুট জিএসটি। জিএসটি কালেক্টেড অন, ওই তো মানে আউটপুট জিএসটি। না এখানে সিজিএসটি এসজিএসটি বলতে হবে না, কারণ আমি জানি না ওর মধ্যে হই, আউটপুট জিএসটি হবে। বলছে জিএসটি ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল, জিএসটি কিসের, কোন প্রিন্সিপালের উপর বেস করা জানিস? হ্যাঁ হ্যাঁ, ওয়ান গুডস ওয়ান ট্যাক্স না, এই যে আমাদের আমাদের দেশে যে এখন প্রাইম মিনিস্টার জানিস তো,
নরেন্দ্র মোদীতে উনি কি করেছিল, উনি কি করেছিল, উনি বলেছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। আগে খুব ঝামেলা ছিল ট্যাক্সে, অনেক প্রচুর ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, আগে না প্রচুর ইনডাইরেক্ট ট্যাক্স ছিল। এখন সব ইনডাইরেক্ট ট্যাক্স গুলোকে এক জায়গায় নিয়ে চলে এসেছে, একটাই ট্যাক্স দিয়েছিল, ঝামেলা ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। এখন যেমন একটা নতুন একটা আইন নিয়ে আসছে, এটা নতুন আইন নিয়ে আসছে, শুনেছিস কি জানি না, ওয়ান সিটিজেন ওয়ান ভোট, জানিস? মানে এখন এতদিন পর্যন্ত আমরা কি ভোট দিতাম, আমরা পৌরসভার ভোট দিতাম, আমরা বিধানসভার ভোট দিতাম, আমরা লোকসভার ভোট দিতাম, সব ভোট দিতাম না, আলাদা করে ভোট দিতাম। এতে কি একদিকে আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না, কারণ এতবার করে ভোট দেবো, যত ভোট দেবো তত আমার পকেট থেকে টাকা যাবে। আমি ভোট দেবো কিন্তু টাকা আমার পকেট থেকে যাবে, কিন্তু কি করে? আরে যত ভোট দেবো, ভোটে এক একটা যখন ভোট হয়, ভোটে ওরা যত কত টাকা লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে ভোটে, জানিস তো? ভোটে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা, কার টাকা খরচা করে? তোর টাকা আমার টাকা। স্যার কি করে আমাদের টাকা খরচা করে? জিনিসের দাম বাড়িয়ে দেবে, সব জিনিসের দাম বাড়িয়ে দেবে, আমার টাকাই যাচ্ছে এখানে। তো এটা আমার কাছে খুব ভালো লাগে, একবারই ভোট হোক, যত কম ভোট হবে খরচা তত কম হবে, ভোট যত কম খরচা তত কম। ওইটা জিনিসের দাম বাড়িয়ে দেবে, আলুর তেলের দাম বাড়িয়ে দেবে, গ্যাসের দাম বাড়িয়ে দেবে, বুঝলি তো? হ্যাঁ, একবারই ভোট হবে, একটাই ভোট হবে, ওখানে পাশে সব থাকবে, একটা পৌরসভার জন্য আলাদা সব একবারে তুই আনতে যাবি, একবারে সব ভোট দিয়ে আসতে হবে। এতে খুব ভালো হবে, মানে ছাপ্পা রিডিং এইগুলো কমিয়ে যাবে আস্তে আস্তে, একবারে হলে সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে সব হবে। এটা 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 খুব ভালো লাগে আমার। আচ্ছা দেখ শোন, এই দেখ শোন, তাহলে বুঝতে পারলি তো কি বললাম? তাহলে এই শোন 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 শোন, জিএসটি বেস ইজ অন দ্য প্রিন্সিপাল, জিএসটি কোন প্রিন্সিপালের উপর বেস? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। হোয়াট কাইন্ড অফ ট্যাক্স? গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। আচ্ছা বল, জিএসটি কোন ধরনের ট্যাক্স? ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স? এইমাত্র বললাম আমাদের মোদী স্যার কি করেছিল, সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স গুলোকে এক জায়গায় করে দিয়েছিল, সমস্ত ইনডাইরেক্ট। আমি এমনি তোকে জিজ্ঞাসা করছি, বলতে পারবি কোন ট্যাক্স থেকে সরকার বেশি টাকা কামায়, ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স থেকে? বুঝলি? ইনডাইরেক্ট ট্যাক্স, এই দেখ ডাইরেক্ট ট্যাক্স তুই ফাঁকি দিতে পারিস, প্রচুর ফাঁকি দিতে পারবি, ডাইরেক্ট ট্যাক্স প্রচুর ফাঁকি দিতে পারবি। ইনডাইরেক্ট ট্যাক্স সরকারের মধ্যে যে আমাদের এখন ফাইন্যান্স মিনিস্টার বলে, তুমি ট্যাক্স ফাঁকি দেবে, দাও ট্যাক্স ফাঁকি দাও, কোনো চিন্তা নেই, তুমি ট্যাক্স ফাঁকি দেবে, তুমি ট্যাক্স ফাঁকি দেবে, মানে তুমি ইনকাম করছো, তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছ না, তুমি যে ইনকাম করো তুমি খরচা করো কোনো জায়গায়, যখন দিয়ে ট্যাক্স তুলে দাও, তোমার ট্যাক্স দিতে হবে না, আস্তে আস্তে ডাইরেক্ট ট্যাক্স যদি তুলেও দেয়, ইনডাইরেক্ট ট্যাক্স তুমি খরচা করবো, তোদের খরচা করতেই হবে, তুই খরচা করে ট্যাক্স দেবে, খরচা করে ট্যাক্স দেবে, তুই ফ্ল্যাট কেন ট্যাক্স দেবো, তুই গাড়ি কেন ট্যাক্স দেবো, তুই ফোন কেন ট্যাক্স, সমস্ত জিনিসের উপর ট্যাক্স দেবে, সব কিছু, ওষুধ কিনতে যা ট্যাক্স নেবো, তুই সোনা কেন ট্যাক্স নেবো, যা করবি, তুই চশমা কেন না তার উপর ট্যাক্স নিবি, বুঝতে পারলি তো? তুই ডাক্তার দেখাতে যাবি, তুই ডাক্তার দেখাতে যাবি, তার উপরও ট্যাক্স নিবি, তুই কোচিংয়ে পড়তে যা, তুই কম্পিউটার সেন্টারে রেলওয়ে কম্পিউটার শিখতে আমি ট্যাক্স নেবো, যেখানেই যাবি ট্যাক্স নেবো, মানে খরচা করলে তোর থেকে ট্যাক্স নেবে, তুই রেস্টুরেন্টে খেতে যাবি ট্যাক্স নেবো, তুই পুজোয় শপিং করতে যাবি ট্যাক্স নেবো, যা করবি তোর থেকে ট্যাক্স নেবে। তাহলে কোন, তাহলে দেখ এই দেখ শোন, তাহলে কি এটা কি ট্যাক্স, তাহলে কোন ট্যাক্সে সরকার বেশি কমাবে? ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স না। ডাইরেক্ট ট্যাক্স মানে কি, এখন ধর সাপোজ ধর তুই এখন কিছু ইনকাম করলি, তো গভর্নমেন্ট জানেই না তুই ইনকাম, অনেকে জানবি না, আমাদের দেশে নিয়ম কি আছে, কোনো পার্সন যদি 2.5 লাখ টাকার নিচে ইনকাম করে তার কোনো ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে তো? বা এখন ওই নিয়মটা 2.5 লাখ টাকা, এখন তো বাচ্চা আছে, এখন জানতে পারবি না, তো 5 লাখের একটা গল্প আছে, 5 লাখ টাকা ইনকাম করলে গভর্নমেন্টে ট্যাক্স দিতে হবে, ওটা তো বলেছিলাম, ওটা তো ছোট, এখন তোরা তো বাচ্চা মতন জেনেছিস না, এখন তো শুরু হয়নি এগুলো ট্যাক্সের জিনিস, আমার আগামী দিনে জানতে পারবে। তো ওটাই আর কি বলছি, কোন ট্যাক্সে সরকার বেশি কামাতে পারে? ইনডাইরেক্ট ট্যাক্সে বেশি। হ্যাঁ হ্যাঁ, না ওর উপর তো শাকসবজি তো নিত্য প্রয়োজন দেবো তো আছে, এই শাকসবজি নিত্য প্রয়োজন দেবো তো ওর উপর ট্যাক্স নেন। হ্যাঁ সেটা তো আচ্ছা আস্তে দেখ শোন, 71, অঞ্জন অফ কলকাতা সোল্ড গুডস টু সঞ্জয় অফ শিলিগুড়ি। বল, কলকাতা থেকে শিলিগুড়িতে গুডস বিক্রি করা হচ্ছে, তাহলে অঞ্জন সঞ্জয়ের ওপর কি চার্জ করবে? সঞ্জয়ের ওপর সিজিএসটি আর এসজিএসটি চার্জ করবে। আরে কলকাতা শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলে তো। 71 হয়ে গেল। 72, তপন অফ কলকাতা, আসতে কথা বলিস না, তপন অফ কলকাতা সোল্ড গুডস টু গুলশান অফ মিরাট, মিরাট ইউপিতে, তারপর এখানে আইজিএসটি হবে, এখানে আইজিএসটি হবে, ঠিক আছে, এখানে আইজিএসটি হবে। 73,
অবজেক্টিভ অফ লিভিং জিএসটি, মানে জিএসটি ধার্য করার মানে কেন উদ্দেশ্য কি জানিস তো? কেন সরকার কেন জিএসটি নিয়ে এসছে? কিন্তু ঝামেলা, সত্যি বলছি আগে একটা ঝামেলা ছিল, মানে কেন এক একটা স্টেটে এক এক রকমের জিনিস ঝামেলা ছিল। আজকে আমার স্টেটে আগে যেমন ভ্যাট সিএসটি এগুলো ছিল, আমার স্টেটে এই প্রোডাক্টটা বিক্রি করতে এত পার্সেন্ট জিএসটি অন্য স্টেটে না, সমস্যা ছিল। আগে বলছে সমস্যা ছিল, এই সমস্যা থেকে দূর করার জন্যই কিন্তু জিএসটি নিয়ে চলে আসে। জিএসটি কি তুই তোর স্টেট না, সারা ভারতবর্ষে তুই যেখানেই মাল বিক্রি করবি একই রেট হবে, একই জিএসটি রেট হবে। বলছি দ্য অবজেক্টিভ অফ লিভিং জিএসটি কি হবে? সিটটা হবে, হ্যাঁ, বলছে টু এনশিওর ফ্রি মুভমেন্ট অফ গুডস অ্যাক্রস দ্য কান্ট্রি উইদাউট অ্যাডিশনাল ট্যাক্স, কোনো এক্সট্রা ট্যাক্স হবে, একটাই ট্যাক্স হবে। বুঝতে পারলি তো? যেমন ধর তুই যেখানেই যা না, তুই যেখানেই যা তোর একই ট্যাক্স হবে, কোনো আলাদা ট্যাক্স হবে না। কোনো কোনো প্রোডাক্ট কিনলি, তুই ফোন কিনলি বাইরে থেকে গিয়ে, তো কলকাতাতেও যদি তোর 12% জিএসটি নেয়, তোর মিরাটও 12% নেবে, আলাদা নেবে না। এটা অনেক সুবিধা হয়েছে, আগে একটু আলাদা ছিল। তাহলে কত হবে? সি হবে অ্যান্সার 74। দেয়ার আর ড্যাশ স্ল্যাব অফ জিএসটি অ্যাজ পার জিএসটি অ্যাক্ট। জিএসটি অ্যাক্টে কটা স্ল্যাব আছে? জিএসটির কটা স্ল্যাব আছে? ক রকমের জিএসটি আছে দেখে নিন। বলছে দেয়ার আর ড্যাশ স্ল্যাব অফ জিএসটি অ্যাজ পার জিএসটি অ্যাক্ট। জিএসটি অ্যাক্টে কটা স্ল্যাব আছে? 5টা স্ল্যাব আছে, ঠিক আছে? জিএসটি অ্যাক্টে 5টা স্ল্যাব আছে, রাইট মানে 5টা স্ল্যাব। ভাবছিলাম 5টা স্ল্যাব কে কি জানিস বলবো? 5টা স্ল্যাব কে কি? এই দেখ, জানিস, তুই জানিস। আরে 5টা স্ল্যাব মানে কটা জিএসটি কটা রেট আছে জানিস? পড়েছিলাম জিএসটি অপর আছে, বল দেখি। 5 ওপর 3, সোনার উপর 5, 12, 18, বুঝতে পারলি? এইবারে প্রশ্ন আছে, ঠিক আছে? ইন কেস অফ ইন্টারস্টেট সেল, ইন্টারস্টেট মানে বুঝতে পারলি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে হলে বায়ার আর সেলার কি হবে? বলছে ডিফারেন্ট স্টেট। তারপর 76টা গুডস এন্ড সার্ভিস ট্যাক্স ইজ এক্সেম্ট। কার ওপর গুডস এন্ড সার্ভিস ট্যাক্স নেয় না, মানে কোন জিনিসের ওপর গুডস জিএসটি বসে না? পেমেন্ট অফ ওয়াটার চার্জ, ঠিক আছে, পেমেন্ট অফ ইলেকট্রিক বিল, ঠিক আছে, তো পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারি, ঠিক আছে, কোন কোন জিনিসের উপর, কোন কোন জিনিসের উপর তোর জিএসটি বসে না? তো বলেছে পণ্য ও পরিষেবা কর, জিএসটি এক্সেম্পটেড। একটু এটা একটু দেখতে হবে, এটা হ্যাঁ, এটা একটু দেখতে হবে, মানে কোন কোন আইটেমের ওপর, মানে কিসের ওপর জিএসটি এক্সেম্ট আছে, এটা একটু দেখতে হবে। এখানে যে পয়েন্ট গুলো দিয়েছেন এখানে একটু ডাউট আছে আমার, এটা আমি পরে বলে দেবো।
77 dash is levied in the course of interstate supply of goods and services. তো ইন্টারস্টেট মানে জানিস তো একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে, তাহলে কি হবে? আইজিএসটি হবে। 78 CGST and UTGST is applicable. CGST আর UTGST applicable বলছে রেট 12%। তাহলে সেক্ষেত্রে কি হয়? 12% হলে 6, তাই তো? 12% হলে কি হবে? 6 হয়। মনে পড়ে অঙ্ক যখন করেছিলাম? মনে পড়ে একই স্টেটের মধ্যে হলে কি হতো? যার তুই দোকান থেকে লোকাল দোকান থেকে ফোন কিনলি, তাহলে লেখা থাকতো CGST SGST 12% 6 নেবে সেন্ট্রাল আর 6 নেবে স্টেট। অবজেক্টিভ অফ জিএসটি, জিএসটির উদ্দেশ্য কি? আগেই বলেছিলাম এটা। তো সি নম্বর পয়েন্ট হবে দেখ, টু এলিমিনেট ক্লাসিফিকেশন অফ ডিসপুট বিটুইন গুডস এন্ড সার্ভিস। জিএসটি চার্জ, জিএসটি কে চার্জ করে? যে কেনে সে চার্জ করে নাকি যে বেচে সে চার্জ করে? বলছে কি যে বেচে। তো হয়ে গেল। অ্যাসারশন রিজনিং গুলো বাড়িতে করে নিতে পারবে, এগুলো আমার কিছু কঠিন জিনিস নেই। আমি তোকে এখানে না কিছু অঙ্ক আছে, এই যে দুটো অঙ্ক করে দিচ্ছি। অঙ্ক তো মুখোমুখি হবে, অঙ্ক খাতা করতে হবে না। এখানে কি দেখ, শোন, কেস স্টাডির অঙ্ক দিয়েছি। বলছে মিস্টার সমীর দাস ইজ আ ট্রেডার হু পারচেজ আ মেশিন। সমীর দাস একটা 12 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছে, কবে? 1/4/21 এন্ড চার্জ ডেপ্রিশন, ও ডেপ্রিশন চার্জ করে 10%। ওই প্রথম অঙ্কটার মতো, মনে পড়ছে তো? ওই কারেন্ট কস্টের অঙ্ক দিয়েছে 10%। দ্য মেশিন সোল্ড 8 লাখ টাকা এবং ও সেই মেশিনটা 8 লাখ টাকায় বিক্রি করে দেবে 1/4/24। দ্য ডিসকাউন্টেড ভ্যালু অন দ্য ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো দ্যাট মে বি জেনারেটেড বাই দ্য মেশিন 15 লাখ টাকা। হি ক্যান পারচেজ সেম মেশিন 16 লাখ টাকা 1/4/24। বলছে প্রেজেন্ট ভ্যালু অফ মেশিন, মেশিনের প্রেজেন্ট ভ্যালু কত? বুঝে গেছিস প্রেজেন্ট ভ্যালু কত বলতে পারবি? ডিসকাউন্টেড ভ্যালু মানে তো প্রেজেন্ট ভ্যালু বলেছিলাম। প্রেজেন্ট ভ্যালু কত? 15 লাখ টাকা বলতে পারি? বুঝিসনি? বল। দ্য ডিসকাউন্টেড ভ্যালু অফ দ্য ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো দ্যাট মে বি জেনারেটেড বাই দ্য মেশিন 15 লাখ টাকা। 15 লাখ টাকা অ্যান্সার হবে প্রথমটা। সেকেন্ড, হিস্টোরিক্যাল কস্ট কাকে বলে? যেই দামে তুই মেশিন কিনেছিলি, কত দামে মেশিন কিনেছিস তুই মেশিনটা যখন কিনেছিলি কত টাকা দিয়ে কিনেছিস? 12 লাখ টাকা দিয়ে। তাহলে অ্যান্সার হবে 12 লাখ টাকা হিস্টোরিক্যাল কস্ট। রিয়ালাইজেবল ভ্যালু কাকে বলে? তুই কত টাকায় মেশিনটা বেচতে চাস, তাহলে বল। দ্য মেশিন ক্যান বি সোল্ড 8 লাখ টাকা, 8 লাখ টাকা হবে তোর রিয়ালাইজেবল ভ্যালু। কারেন্ট কস্ট কাকে বলে? শিখিয়েছিলাম কারেন্ট কস্ট কাকে বলে। কারেন্ট কস্ট কত? স্যার কারেন্ট কস্ট 16 লাখ, তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিবি 10% করে 3 বছর, মানে 21 থেকে 24, 3 বছর মানে 30% বাদ দিবি। 16 লাখ থেকে 30% বাদ দিলে কত হয় বল? শিখিয়েছিলাম তো, 11,20,000। এটা কি বুঝিস না? বুঝিস বল। এটা করেছিলাম। অ্যাকর্ডিং টু কস্ট কনসেপ্ট, ঠিক আছে, মেশিন শুড বি রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। বলছে কস্ট কনসেপ্ট ওয়াইজ, আমরা যে বইতে মেশিন রেকর্ড করে দেখ লেখা ছিল হিস্টোরিক্যাল কস্ট লেখা ছিল। কোন বলছে কি ছিল? হিস্টোরিক্যাল কস্ট। কস্ট কনসেপ্ট অনুযায়ী বইতে যে মেশিন রেকর্ড করি সেটা কি? হিস্টোরিক্যাল কস্ট। হয়ে গেল। কতক্ষণ কেস স্টাডি? 5 মিনিট লেখা হলো। পরের কেস স্টাডি লাস্ট, নেই এই কেস স্টাডিটাই লাস্ট। আর কিছু বাকি বাইরে পরে দিয়েছি, ঠিক আছে তো? দেখ কি বলেছে, মিস্টার আনন্দ করার, ঠিক আছে, ইজ আ ট্রেডার হু অলওয়েজ পারচেজ গুডস ফ্রম দিল্লি। মানে আনন্দ করার কোথা থেকে গুডস কিনছে? দিল্লি থেকে গুডস কিনছে। এন্ড সেল দেম অন হোলসেল বেসিস ইন কলকাতা, এবং সমস্ত গুডস কলকাতায় বিক্রি করছে। আমি মনে করছি কি জানিস তো, এই মিস্টার আনন্দ করার ও ওয়েস্ট বলে মনে করছি, কেননা এখানে বলে দেয়নি ও কোথাকার ডিফারেন্স করে। আমি মনে করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, কেননা ও বাইরে থেকে মাল কিনে আনছে, ও সমস্ত গুডস বিক্রি করছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আমি মনে করছি, বারবার বলছি আমি মনে করছি ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। হি রেকর্ড অল গুডস অ্যান্ড অ্যাসেটস পারচেজ এট দেয়ার অ্যাকুইজিশন প্রাইস ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। মানে ও যত গুডস কিনছে বা অ্যাসেট কিনছে সমস্ত বইতে পারচেজ প্রাইস রেকর্ড করছে, এটাকে হিস্টোরিক্যাল কস্ট বলে। বাট এট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং এর শেষে হি ভ্যালু আনসোল্ড গুডস অ্যাট কস্ট প্রাইস অর মার্কেট হুইচ প্রাইস লেস। এবং বছরের শেষে ও স্টক মেনটেন করে কস্ট আর মার্কেট হুইচ প্রাইস লোয়ার। এটা কি ছিল? ইনভেন্টরি, AS2 তে লেখা ছিল। হি প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সে PL অ্যাকাউন্ট তৈরি করে, ব্যালেন্স শিট তৈরি করে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করে অ্যাজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এট দ্য এন্ড অফ ইচ অ্যাকাউন্টিং ইয়ার। মানে ও অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করেই করে। হোয়াইল প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট হি ফলো দ্য রিলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রপারলি। ও অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রপারলি ফলো করে। কি কি কোশ্চেন জানতে চাইছে? আইডেন্টিফাই GST পেড বাই মিস্টার আনন্দ কারার অন গুডস পারচেজ। তো মিস্টার আনন্দ কারার যে গুডস কিনছে তার উপর কি GST দেবে? IGST দেবে। Identify the type of GST collected by Mr. Anand
মিস্টার আনন্দ যে জিএসটি কালেক্ট করেছে, কি জিএসটি কালেক্ট করবে? সিজিএসটি এসজিএসটি, কেন মনে করছি ও বলে গেছে। এখন তুই যদি মনে করিস, তুই যদি এটা মনে করিস যে না স্যার ও বাইরের স্টেটেই মাল বিক্রি করে, তখন আইজিএসটি। আচ্ছা, গুডস অ্যান্ড অ্যাসেটস পারচেজ আর রেকর্ডেড বাই আনন্দ কারার ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। এটা কি হবে? এটা তো বলেইছিলাম, এটা হিস্টোরিক্যাল কস্ট হবে। মনে পড়ছে হিস্টোরিক্যাল কস্ট কাকে বলে? যেই দামে কিনবি সেই দামেই রেকর্ড করবে। আইডেন্টিফাই দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো। আচ্ছা, ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টক মানে ইনভেন্টরি কত পার্সেন্টে বসায়? 2 লিখে দে, 9টা। 10, আইডেন্টিফাই দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলোড বাই মিস্টার আনন্দ প্রিপারেশন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3 নম্বর স্ট্যান্ডার্ডে বলে, 3 নম্বর AS3। দেখতে পারি চ্যাপ্টারটা, পুরো চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, ম্যাচিং 5টা আছে, এটা করে নি ম্যাচিংটা দেখে না, ম্যাচিং গুলো করাই যাবে। ম্যাচিং গুলো এতক্ষণ তো পড়লি চ্যাপ্টারটা, মনে পড়া শেষ হলো, বল দেখি আইডিয়া করে বল দেখি ম্যাচিং গুলো। হ্যাঁ, প্রথম দিয়ে দেয় হিস্টোরিক্যাল কস্ট, জানিস তো হিস্টোরিক্যাল কস্ট কোনটা হবে? দুয়েরটা হবে, হ্যাঁ কি না বল দেখি। অ্যাকুইজিশন প্রাইস গুডস অ্যান্ড অ্যাসেটস, তার মানে এরটা হবে 2, এখানে পাশে লিখছি এরটা 2। কারেন্ট কস্ট কাকে বলে? দেখ কারেন্ট কস্ট কোনটা? নেট রিপ্লেসমেন্ট কস্ট। মনে পড়ে কারেন্ট কস্টের একটা নাম কি ছিল? রিপ্লেসমেন্ট কস্ট ছিল না? তাহলে বিটটা কত হবে? 4। রিয়ালাইজেবল ভ্যালু কোনটা? যেই দামে তুই অ্যাসেটটা বেচতে পারিস, তাহলে কি হবে? সিটটা কত হবে? 1। আর প্রেজেন্ট ভ্যালু কোনটা? ডিসকাউন্টেড ভ্যালু অফ ফিউচার এক্সপেক্ট ক্যাশ ইনফ্লো, ডিটটা হবে 3। কি কত সুন্দর সোজা না? 2 4 1 3, মানে বি নম্বর অ্যান্সারটা হবে। কঠিন না কিন্তু, মানে কি জানিস চ্যাপ্টারের কনসেপ্ট জানা থাকলে ইজি হয়ে যাবে এমসিকিউ। 2 নম্বর দেখ, এএস, এইটা ভালো করে পড়বি। এএস কে মানে এএস টা কে ইস্যু করে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে ইস্যু করে? আইএনডিএস কে ইস্যু করে? আইএএস কে ইস্যু করে? আইএফআরএস কে ইস্যু করে? আচ্ছা, এএস কে ইস্যু করে? আচ্ছা, তারপর কি বলেছে? আইএনডিএস কে ইস্যু করে? এগুলো সব একটা করে বলতে হবে। এএস কে ইস্যু করে, আইএনডিএস কে ইস্যু করে, আইএএস কে ইস্যু করে। আইএএস কে ইস্যু করে, দেখতে আমি লিখেছিলাম আইএএস কে ইস্যু করে। আমার মনে হচ্ছে আইএএস কে ইস্যু করে। সিটটা হবে 2। সিটটা হবে 2। আইএএস ইস্যু করে কে? আইএএসসি। আচ্ছা, আইএফআরএস কে ইস্যু করে? আইএএসবি। লিডটা হবে 3। আর আইএনডিএস কে ইস্যু করে? ইস্যুড বাই এমসিএ। লিডটা হবে 4। আর আইএএস কে ইস্যু করে? আইসিএএস। এটা হবে 1। তাহলে কোনটা হচ্ছে সি? এটা তো পারবি। AS1 কোনটা? ডিসক্লোজার। এরটা হবে 3। AS2 হচ্ছে ইনভেন্টরি, মানে বিটটা হবে 2। AS3 কি? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সিটটা হবে 4। আর AS6 ডেপ্রিসিয়েশন, ডিটটা হবে 1। তাহলে কত? 3 2 4 1। এটাও সি।
তারপর চারেরটা AS6 টা কি আছে বল? AS6 পড়েছিলাম ডেপ্রিসিয়েশন, তাই তো? AS6 টা কি? ডেপ্রিসিয়েশন। তাহলে এরটা হবে 2। AS9 কি বলেছিলাম? রেভিনিউ রিকগনিশন, বিটটা হবে 4। AS10 বলেছিল ফিক্স অ্যাসেট, সিটটা হবে 1। আর AS13 কি বলছে? ইনভেস্টমেন্ট, ডিটটা হবে 3। কোনটা হচ্ছে দেখ? 2 4 1 3, 2 4 1 3 বি। নেক্সট, ইনপুট CGST and ইনপুট SGST। ইন্ট্রাস্টেট, এটাকে বলে ইন্ট্রাস্টেট পারচেস, মানে এটা হবে 3। আউটপুট CGST, আউটপুট SGST, এটা হচ্ছে ইন্ট্রাস্টেট সেলস, বিটটা হবে 1। ইনপুট IGST, এটা কি হবে? ইন্টার। আচ্ছা ইন্টার, যে আমি এটা না বিটটা ভুল করে দাগ দিয়েছি, ভুল। এটা ইন্ট্রাস্টেড সেল হবে, এটা 4 হবে। আর এটা হচ্ছে সিটটা হবে হচ্ছে তোর, সিটটা হচ্ছে 1। আর আউটপুট IGST কি হবে? আমি একটু কোথাও দাগ বল দিয়েছি। ইনপুট IGST মানে পারচেজ। ইন্টারস্টেট পারচেজ কততে আছে? 2 এ আছে। এটা 2 হবে, এটা 1 হবে। এটা হবে কারেক্ট আছে। 3 4 2 1, কোথায় আছে? 3 4 2 1। ছয়টা লাস্ট কোশ্চেন, হ্যাঁ। সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেস উইদিন সেম স্টেট, একই স্টেটের মধ্যে হলে তাকে কি বলে? CGST SGST, এটা হবে 2। সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিস আউটসাইড স্টেট, এটাকে কি বলে? IGST, বিটটা হবে 3। সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেস উইদিন দ্য সেম টেরিটরি, একই টেরিটরির মধ্যে হলে দেয়ার ইজ নো লেজিসলেচার, ঠিক আছে? কোনো লেজিসলেচার নেই, একই স্টেটের মধ্যে হয়েছে। এটা UTGST হবে, এটা হতে পারে। বলছে সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেস উইদিন দ্য সেম টেরিটরি, একই টেরিটরির মধ্যে হয়েছে, সেক্ষেত্রে UTGST হবে। বেশ, আর বাকি যেগুলো আছে আমি এগুলো বললাম না, ওই যে কয়েকটা টাইপের কোশ্চেন বললাম, ওইগুলো দেখে নিতে পারে। এই জিনিসগুলো জানা থাকলে ওইগুলো পারে।